আপু একদিন দুপুরে খেতে বসেছে। হঠাৎই খাওয়া বাদ দিয়ে সে বমি করতে শুরু করে। গলার ভেতর থেকে অনেক কষ্টে হাতের আঙ্গুল দিয়ে টেনে কিছু একটা বের করে আনে। আমি আমার আম্মা জিনিসটা দেখে চিৎকার করে উঠলাম, কারণ জিনিসটা ছিল একটা জ্যান্ত চোখ। এরপর আমার আম্মার আর বুঝতে বাকি থাকলো না যে উর্মি আপুর সাথে কি ঘটেছে। আম্মা আমাদের বড় মামাকে খবরটা জানালেন, আর মামা রেগে গেলেন। বললেন, শিক্ষিত মানুষ এসব কি বলছিস? তোর মেয়ে নাটক করছে, পরীক্ষার সামনে প্রিপারেশন হয়তো ভালো না, তাই এমন করছে। আম্মা কিছু বললেন না। আর এদিকের ঘটনা 1 বছর পিছিয়ে গেছে। আপু চুপচাপ। বাসায় সে আছে নাকি নেই বোঝার উপায় নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু আপুর তো কলেজে অ্যাটেন্ডেন্ট অনেক কম। তাছাড়া বছরব্যাপী হওয়া পরীক্ষাগুলো সবগুলো না দেওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি মিলল না। আপুর এক বান্ধবী এসব শুনে একদিন আপুকে দেখতে আসে। আপু সেই বান্ধবীর সাথে উঠোনে হাঁটতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। আচমকা গেট খুলে আপু বাইরে চলে যায়, আর আমাদের এলাকার একটি বড় ডাস্টবিন আছে, সেখানে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে ময়লা তুলে খেতে থাকে। ঘটনার আকস্মিকতায় আপু সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন। ঘটনার আকস্মিকতায় আপু সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন আর আম্মাকে সব বলেন। আম্মা খুব বিরক্ত হয়ে বলেন, এখন তোর পরীক্ষা দেওয়ার দরকার নেই, ও তো পরীক্ষা দিতে পারবে না। এসব নাটক কেন করছে? নাকি এসব ইমনের জন্য? ইমন একটা ছেলে হলো, তাকে বিয়ে করার জন্য সে আমাদের নাক কান কাটছে এভাবে? বেপর্দা হয়ে বাসার বাহিরে চলে গেছে। ছি ছি ছি। এরপর উর্মিয়াপুর বান্ধবী এবার সেই ডাস্টবিনের কাছে গিয়ে দেখে আপুর পাশে দাঁড়িয়ে আছে ইমন ভাই। আপু ইমন ভাইকে ময়লা দেখিয়ে বলছে, খাবি? ইমন ভাইয়ের চোখ দুটো ফেটে পানি আসছে। আপুর বান্ধবী ইমন ভাইকে চিনতেন, সব ঘটনা জানতেন। ইমন ভাই কবে ঢাকা থেকে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, সেই ঘটনার পর থেকে ইমন ভাই কুমিল্লাতে তেমন একটা আসেন না। ওনার মা নাকি ওনার বাবা তথা আসলাম শেখ মারা যাবার পর পুরো দায় ইমন ভাইয়ের উপর চাপিয়েছেন। এই নিয়ে ঝগড়া হয় এবং তিনি কুমিল্লাতে আসা বন্ধ করে দেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আবারও নতুন একটা ঘটনায় স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। আপনারা শুনছেন ভূত এফএম নাইট। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের নতুন একটি ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমি কুমিল্লা থেকে আপনার রেগুলার লিসনার ডাক্তার তাহিয়া শারমিন বলছি। সবসময় শুধুমাত্র আপনার শোয়ের ঘটনাগুলো শুনেই যাই স্বার্থপরের মতো, অথচ নিজের পরিবারের সাথে ঘটা ভয়াবহ কিছু ঘটনা থাকা সত্ত্বেও তা অলসতা করে শেয়ার করা হচ্ছে না ভেবে খারাপ লাগে। আর চলে এলাম অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শেয়ার করতে, যেটা ভয়ঙ্কর কালো জাদুর সাথে সম্পৃক্ত। মহান আল্লাহ তালার কাছ থেকে দূরে সরে গিয়ে অথবা আল্লাহর সাহায্য না চেয়ে শয়তানের কাছে সাহায্য চাইলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে উদ্দেশ্য হয়তো সফল, কিন্তু যখন আল্লাহ পাক কিছু ছাড় দিয়ে রাখেন মানুষকে, এরপর যখন আল্লাহ পাক সমস্ত ঘটনার মোড়টাই ঘুরিয়ে দেন, তখন সবকিছু তছনছ হয়ে যায়। এমন একটি ঘটনা যেটার কথা আজ হয়তো এত বছর পরেও স্মরণ করতে গিয়ে রুহু পর্যন্ত কেঁপে উঠছে। বাস্তবতা আর পরাবাস্তবতার মাঝে পার্থক্যমোচনকারী সেই ঘটনাটি ঘটে আমার রক্তের সম্পর্কের এক বোনের সাথে। তাই ঘটনার স্থান আর পাত্রপাত্রীর নাম আমি গোপন রাখতে বাধ্য হলাম। আশা করি শ্রোতাগণ আমার এই অক্ষমতা ক্ষমা করে ঘটনাটির গভীরতা এবং ভয়াবহতায় ডুব দেবেন। বর্ণনা করছি আমার সেই আপুর আপন ছোট বোনের ভাষায়। আমার নাম সুমি, ছদ্মনাম। আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই বড়। এরপর আমার বড় বোন উর্মি, তারপর আমি। আমি যখন 2 বছরের শিশু তখন আমার আব্বা ইন্তেকাল করেন। এরপর থেকে আমার আম্মা, এক মামা আর আমাদের বড় 2 ভাই আমাদের 2 বোনের গার্ডিয়ান। ওনাদের কথার বাহিরে গিয়ে আমরা একটা পাও কোথাও ফেলতাম না। বন্ধুরা এত যত্ন করে আমাদের আগলে রাখতেন যে আব্বার অভাবটা অনুভবই হতো না বললেই চলে। আমাদের পরিবার কুমিল্লা সিটির কোনো এক এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোর একটি। ছোটবেলা থেকে দেখছি আমাদের পরিবারের সবাই প্র্যাকটিসিং মুসলিম। সেই হিসাবে আমরা 2 বোনও একইভাবে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। ঘটনার সময়কাল 2007 সাল। আমি তখন ক্লাস 7-এ পড়ি।
আর আমার আপু উর্মি পড়তেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। আমাদের বাড়ির উল্টো দিকে ৩-৪টা বাড়ির পরেই ছিল আসলাম শেখের বাড়ি। আসলাম শেখ এলাকার বিশিষ্ট ধনী ব্যবসায়ী। চাউলের আড়ত আর লোকমুখে শুনতাম তিনি একজন সুদের কারবারি। তো যাই হোক, আসলাম শেখের ছিল ৬টি মেয়ে আর মাত্র একটি পুত্র সন্তান। ধরে নিলাম তার নাম ইমন। পরপর ৬টি মেয়ে হবার পরে এই ছেলে হবার কারণে এই ছেলে যা চাইতো তাই পেত। আসলাম শেখ 8 পাশ হলেও তার ছেলে কিন্তু বেশ মেধাবী। কুমিল্লার বাইরে একটা ক্যাডেট কলেজে পড়ত। সেই সুবাদে এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। ঘটনার বছরে ইমন ভাই নাম করা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পান এবং সেই সুখবরে আমাদের বাড়িতে মিষ্টি বিতরণ করতে আসেন। তখন যদি জানতাম এই আসলাম শেখের পরিবার আমাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকর হতে যাচ্ছে, তাহলে সেই মিষ্টি আমাদের গলা দিয়ে নামতো না। তো মূল ঘটনায় ফিরি। ২০০৭ সালের কোনো এক হতভাগ্য বিকেলে আমার আপু আর আমি মিলে আমাদের উঠোনে বসে আচার খাচ্ছিলাম। হতভাগ্য বিকেল বলার কারণ হলো সেই বিকেলেই ইমন ভাইয়ের সাথে আমার বোনের প্রথম দেখা। আমরা দুই বোনই বাহিরে সবসময় বোরখা আর নিকাব পরতাম। এলাকার মানুষ দেখেনি উর্মি আপুকে। সেই বিকালে আমাদের বাড়ির সামনের রাস্তার পাশে ছোট্ট একটা মাঠে ইমন ভাই ওনার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলেন। হঠাৎই ক্রিকেট বল দেওয়াল টপকে আমাদের উঠোনে এসে পড়ে। তখন আগস্ট মাস, গরমের পড়ন্ত দুপুর। আমাদের বাড়ির সবাই তখন ঘুম। উঠোনের গেটের ভেতরে বন্ধ পেয়ে ইমন ভাই দেওয়াল টপকে আমাদের উঠোনে এসে নামেন। আমি হঠাৎই একটা ছেলেকে দেখে বলে উঠি, আপু চল ভেতরে যাই। আপু ভীষণ লজ্জা পেয়ে আচারের বাটি ফেলে বাড়ির ভেতরে যেতে উদ্যত হয়। আর আমি খেয়াল করলাম ইমন ভাইয়ের চোখ যেন আপুর উপর থেকে সরছেই না। আমরা 4 ভাই বোনই দেখতে ভালো মাশাল্লাহ। তবে আমার উর্মি আপু অনেক বেশি সুন্দরী, আর লজ্জা পেয়ে তার গাল লাল হয়ে আরো আরো সুন্দর দেখাচ্ছিল। আপু এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যান। ইমন ভাই এক গ্লাস পানি চাওয়াতে আমি ভেতরে গিয়ে পানি নিয়ে আসি এবং তখন তিনি আমার বোনের নাম জানতে চান। উল্লেখ্য, আমাকে ইমন ভাই আগে থেকেই চিনতেন, কারণ ইমন ভাইয়ের 6 বোনের এক বোনের কাছে আমি আগে প্রাইভেট পড়তাম। আমি আমার বোনের নাম ইমন ভাইকে বলি আর বলি আপু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। ইমন ভাই সেদিনের মতো কিছু না বলে ক্রিকেট বলটা কুড়িয়ে নিয়ে চলে যান। এরপর উনি মাঝে মধ্যেই ওনার সেই বোন, যার কাছে আমি প্রাইভেট পড়তাম, ধরে নেই তার নাম সাবিনা, তার মাধ্যমে আমার বোন উর্মিকে বলাতে চাইছেন যে উনি উর্মি আপুকে পছন্দ করেন, তাই বিয়ে করতে চান। আমি আর আপু এ নিয়ে অনেক মজা করতাম তখন। আপুর কলেজে আসা যাওয়ার মাঝে ইমন ভাই প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে আপুর জন্য অপেক্ষা করতেন আর কথা বলতে চাইতেন, যদিও আপু কখনোই কথা বলেননি। তো এভাবেই দিন যাচ্ছিল। এরপর একদিন আসলো সেই ভয়ানক দিন, যেটার জন্য আমাদের দু বোনের কেউই আমরা প্রস্তুত ছিলাম না এবং দায়ীও ছিলাম না। তারিখটা ২০০৭ সালের নভেম্বর মাসের ১৫ তারিখ। ইমন ভাইয়ের অনেক জোড়াজুড়িতে আমি আমাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার ওনাকে দেই, আর এটাও বলে দেই, সাবধান, আমার আম্মার রুমে কিন্তু প্যারালাল লাইন আছে, তাই ফোনে আপনি যদি উল্টাপাল্টা কিছু বলেন আমরা দুই বোন মার খাবো। তো ইমন ভাই কল দিলেন সেদিন সন্ধ্যায়। কল ধরল আমার আম্মা। ইমন ভাই কথা বললেন না। আধা ঘন্টা পর আবার কল দিলেন। ধরল আমার বড় ভাই। ইমন ভাই ফোন কেটে দিলেন। আমার বড় ভাই কিছুটা সন্দেহ করলেন এবং কলার আইডি টেলিফোন সেট হয় ইনকামিং কলের নাম্বারটি দেখে তিনি খোঁজ নিয়ে জানালেন এটা আসলাম শেখের বাড়ির নাম্বার এবং ইদানিং আসলাম শেখের ছোট মেয়ে আমাদের বাড়িতে অকারণে ঘন ঘন যাতায়াত করছে। এই বিষয়টি তার মাথায় কাজ করে এবং তিনি বুঝে যান এই কলগুলো নিশ্চয়ই ইমন ভাই করেছে। আর সেদিনই আমার বড় বোনের উপর নেমে আসে অকথ্য নির্যাতন, চর থাপ্পড় আর বকা। চর থাপ্পড় আর বকা খেয়ে সে কিছুতেই বলতে পারল না যে এই ঘটনায় তার কোনো হাত নেই। ইমন ভাই আপুকে বিয়ে করতে চায়। আপুর এখানে কি বা করার আছে? সেদিন রাতে আমার আপুও আমাকে ভীষণ বকলেন কেন আমি ইমন ভাইকে আমাদের ল্যান্ডলাইন নাম্বার দিলাম, এবং জীবনে কখনো কোনো কারণেই একটা চর তো দূরের কথা, একটা বকা পর্যন্ত আমার আপু খায়নি। কিন্তু সেদিনের সেই অপমান আর চড়থাপ্পড়ের কথা আপু কোনোভাবে ভুলতে না পেরে কোনো কিছু না ভেবেই ইমন ভাইদের বাসায় কল করে ইমন ভাইকে চান। তারপর ইমন ভাই হ্যালো বলা মাত্রই আপু অনেক গালিগালাজ করেন ইমন ভাইকে। বলতে লাগলেন, তোর মতো একটা ছেলেকে বিয়ে করব আমি?
আমার আব্বা ছিলেন একজন সরকারি পদস্থ কর্মকর্তা, আর তোর বাবা 8 পাস, চালের ব্যাপারী, তার উপর সুদখোর। আর জীবনে কোনোদিন আমাকে যদি কোনো ফোন দিয়েছিস তাহলে তোর খবর আছে। ইমন ভাইয়ের তখন পাগল হবার মতো অবস্থা। তিনি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে সব বলেন। ওনার মা ইমন ভাইয়ের আব্বার কাছে গিয়ে বিচার দেন। এলাকার প্রভাবশালী হয় ইমন ভাইয়ের আব্বা ডেকে আনেন লোকজন। এলাকার প্রভাবশালী হয় ইমন ভাইয়ের আব্বার ডাকে অনেক লোকজন চলে আসে, আর তারা সবাই সেই রাত 12টা বাজে জড়ো হয় আমাদের বাড়ির গেটের সামনে। সেটা কি এক লজ্জাকর সিচুয়েশন, আজও মনে হলে খুব বিরক্ত লাগে। যাই হোক, আমার ভাইরাও আমার মামাকে কল দেন। মামা 20 মিনিটের ভেতরে চলে আসেন। মামা পাশের ওয়ার্ডের কাউন্সিলর আর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আর রাজনৈতিক ব্যক্তিত্ব আর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এসেই লোকজন নিয়ে চড়াও হলেন ইমন ভাইয়ের উপর, আসলাম শেখ আর তার দলবলের উপর। লিসনার, নিশ্চয়ই মনে আছে 2007 সালের 15 নভেম্বর কি হয়েছিল। সেই রাত ছিল ভয়ানক ঘূর্ণিঝড় সিডোরের রাত। তো রাত বাড়ার সাথে সাথে বাতাস আর বৃষ্টি বাড়তে থাকায় তখনকার মতো সেই মারামারি ওখানেই শেষ করে দুই দলই নিজেদের বাড়িতে চলে যেতে বাধ্য হলো। সেই রাতটি যে সিডোরের রাতই ছিল তাই নয়, সেই রাতে আমাদের দুই পরিবারের জন্য এক ভয়ঙ্কর কালরাত নেমে আসে। সেই রাতে বাড়ি ফিরে ইমন ভাই প্রচুর ভাঙচুর করেন। কষ্টে অপমানে তিনি পাথর হয়ে যান। তাকে আসলাম শেখ শান্ত করতে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। ইমন ভাই তখন নিজের জন্মদাতা পিতা আসলাম শেখের সাথে চরম অধ্যত্তাপূর্ণ আচরণ করে বসেন। সবকিছুর জন্য তাকে দায়ী করেন। বলেন তার পিতা আসলাম শেখ যদি পড়াশোনা জানা হতেন, হালালভাবে পয়সা রোজগার করতেন, তাহলে আজ এই ভয়ানক অপমান সহ্য করতে হতো না। তার ভালোবাসার মানুষটা তার ঘরের বউ হয়ে আসতো ইত্যাদি। অত্যন্ত আদরের একমাত্র ছেলের চোখে পানি দেখে আর ছেলের মুখে শব্দ স্বরূপ শুনে আসলাম শেখ তখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে নিলে জানা যায় তিনি স্ট্রোক করেছেন এবং টানা 5 দিন আইসিইউতে থেকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমাদের পরিবার ভেবেছিল হয়তো ঘটনা এবার খারাপের দিকে যাবে। আমাদের বিরুদ্ধে মামলা অথবা আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে লুটপাট হওয়াও অস্বাভাবিক ছিল না, যেহেতু তারা অনেক প্রভাবশালী। কিন্তু সেরকম কিছুই হলো না। বেশ কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ে ইমন ভাইয়ের ক্লাস শুরু হয়ে যায় এবং তিনি হলে গিয়ে ওঠেন। আমরাও তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবলাম, যাক, ঝামেলা শেষ। কিন্তু সেটাই ছিল আসলে চূড়ান্ত ঝামেলার সূচনা। এরপর কেটে যায় 8টি মাস। সব কিছু স্বাভাবিক চলছিল। একদিন রাস্তায় ইমন ভাইয়ের আম্মার, ধরে নেই তার নাম জুথি, তার সাথে আমার আম্মার দেখা হয়। আম্মা সেদিনের ঘটনার জন্য জুথি আন্টির কাছে ক্ষমা চাইলে জুথি আন্টি অদ্ভুতভাবে হেসে বলেন, আল্লাহ আপনাদের মাফ করলেই হয়। আমি এখন আল্লাহর কাছে আর কিছুই চাই না। অনেক চেয়ে দেখেছি, লাভ হয়নি। জুথি আন্টির বলা এই কথাটা লিসেনারদের মনে রাখার অনুরোধ করছি, কারণ ঘটনা শেষে এই কথাটার পুনরাবৃত্তি হবে। আমার পরিবার এরপর আমার উর্মি আপুকে বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। চারিদিকে লোক লাগানো হয় ভালো পাত্রের সন্ধানে। বেশ কয়েকটি ঘর থেকে সম্বন্ধও আসে। তারা এসে আপুকে দেখে যায়, এমনকি পছন্দ করে পাকা কথাও দিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয় না। পাত্রপক্ষ শেষ সময়ে এসে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বলে বিয়ে সম্ভব না। পরপর কয়েকবার এমন ঘটনার পর আমার দুই ভাই আবারও আমার বোনকে ভুল বোঝে। তারা মনে করে আপু ইমন ভাইকে পছন্দ করে, আর এই কারণে পাত্রপক্ষের কাছে ইমন ভাইয়ের কথা বলে এবং সেই বিয়েটা ভেঙে দিচ্ছে। এর মধ্যে আপুর শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। ওজন কমে যায়, চোখের নিচে কালো দাগ আর অনেক বেশি পরিমাণে চুল পড়তে থাকে। শরীরে কোনো কারণ ছাড়াই জ্বরাক্রান্ত হয়। সন্ধ্যার ঠিক আগেই জ্বর আসে, কিন্তু সকালেই আবার নেই। আম্মা আপুকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার অনেক টেস্ট করেও কোনো রোগ খুঁজে পান না। এদিকে আপুর পড়াশোনার অবস্থা যা ইচ্ছে তাই। টেস্ট পরীক্ষা কাছে চলে আসলেও পড়াশোনা করতে পারছিলেন না। নামাজ পড়তে দাঁড়ালে পেছন থেকে কে যেন ধাক্কা দিত, আর সারাক্ষণ তার মনে হতো কেউ যেন তাকে দেখছে। রাতে তার ঘুম হতো না বললেই চলে। অল্প ঘুমলেও ভয়ানক স্বপ্ন দেখে সে চিৎকার করে উঠত আর বলতো স্বপ্নে সে দেখেছে তার হাত পা চেয়ারের সাথে বেঁধে কোনো এক কালো মহিলা বন্দি করে রেখেছে। মহিলার পরনে নাকি কালো শাড়ি, লাল পাড়, সিঁথিতে মোটা সিঁদুর আর খোপায় বেলির মালা। বেলির কড়া গন্ধে নাকি খুব কষ্ট হয় তার।
আর তার পায়ের গোড়ালি পর্যন্ত নাকি পানিতে ডুবে আছে। এরপর সে এক রাতে এমন স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে আমাকে তার পাগুলো দেখালো। আমি অবাক হয়ে দেখলাম যে মানুষের শরীর অনেকক্ষণ পানিতে থাকলে যেমন কুঁচকে যায়, উর্মি আপুর পা দুটো গোড়ালি পর্যন্ত কুঁচকে আছে। তার কিছুদিন পরে আপু একদিন দুপুরে খেতে বসেছে। হঠাৎই খাওয়া বাদ দিয়ে সে বমি করতে শুরু করে। গলার ভেতর থেকে অনেক কষ্টে হাতের আঙ্গুল দিয়ে টেনে কিছু একটা বের করে আনে। আমি আমার আম্মা জিনিসটা দেখে চিৎকার করে উঠলাম, কারণ জিনিসটা ছিল একটা জ্যান্ত চোখ। এরপর আমার আম্মার আর বুঝতে বাকি থাকলো না যে উর্মি আপুর সাথে কি ঘটেছে। আম্মা আমাদের বড় মামাকে খবরটা জানালেন, আর মামা রেগে গেলেন। বললেন, শিক্ষিত মানুষ এসব কি বলছিস? তোর মেয়ে নাটক করছে, পরীক্ষার সামনে প্রিপারেশন হয়তো ভালো না, তাই এমন করছে। আম্মা কিছু বললেন না। আর এদিকের ঘটনা 1 বছর পিছিয়ে গেছে। আপু চুপচাপ। বাসায় সে আছে নাকি নেই বোঝার উপায় নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু আপুর তো কলেজে অ্যাটেন্ডেন্ট অনেক কম। তাছাড়া বছরব্যাপী হওয়া পরীক্ষাগুলো সবগুলো না দেওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি মিলল না। আপুর এক বান্ধবী এসব শুনে একদিন আপুকে দেখতে আসে। আপু সেই বান্ধবীর সাথে উঠোনে হাঁটতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। আচমকা গেট খুলে আপু বাইরে চলে যায়, আর আমাদের এলাকার একটি বড় ডাস্টবিন আছে, সেখানে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে ময়লা তুলে খেতে থাকে। ঘটনার আকস্মিকতায় আপু সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন। ঘটনার আকস্মিকতায় আপু সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন আর আম্মাকে সব বলেন। আম্মা খুব বিরক্ত হয়ে বলেন, এখন তোর পরীক্ষা দেওয়ার দরকার নেই, ও তো পরীক্ষা দিতে পারবে না। এসব নাটক কেন করছে? নাকি এসব ইমনের জন্য? ইমন একটা ছেলে হলো, তাকে বিয়ে করার জন্য সে আমাদের নাক কান কাটছে এভাবে? বেপর্দা হয়ে বাসার বাহিরে চলে গেছে। ছি ছি ছি। এরপর উর্মিয়াপুর বান্ধবী এবার সেই ডাস্টবিনের কাছে গিয়ে দেখে আপুর পাশে দাঁড়িয়ে আছে ইমন ভাই। আপু ইমন ভাইকে ময়লা দেখিয়ে বলছে, খাবি? ইমন ভাইয়ের চোখ দুটো ফেটে পানি আসছে। আপুর বান্ধবী ইমন ভাইকে চিনতেন, সব ঘটনা জানতেন। ইমন ভাই কবে ঢাকা থেকে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, সেই ঘটনার পর থেকে ইমন ভাই কুমিল্লাতে তেমন একটা আসেন না। ওনার মা নাকি ওনার বাবা তথা আসলাম শেখ মারা যাবার পর পুরো দায় ইমন ভাইয়ের উপর চাপিয়েছেন। এই নিয়ে ঝগড়া হয় এবং তিনি কুমিল্লাতে আসা বন্ধ করে দেন। আপুর বান্ধবী নিশির কাছে ইমন ভাই জানতে চান উর্মির এই অবস্থা কিভাবে হলো। আপুর বান্ধবী তখন বললেন, অমুক সময়ে অমুক জায়গাতে ইমন ভাইকে থাকতে নিশি আপু আমাকে নিয়ে সেখানে যাবেন, যেন আমার থেকে নিশি আপু আর ইমন ভাই দুজনেই উর্মি আপুর সাথে কি হয়েছে, কেন হচ্ছে এসব জানতে পারেন। কথা মতো স্থানীয় একটা পার্কে আমরা দেখা করি আর সব কথা বলি, যা এত দিন ধরে আপুর সাথে হচ্ছে। ইমন ভাই বলেন, তিনি এবার বাড়িতে এসে অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছেন, আর তা হলো ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার কালো রং করা হয়েছে। জানালার পর্দা, বিছানার চাদর সবকিছুই কালো। ওনার মা ওনার সাথে একদম ঝগড়া করতেন না। ইমন ভাই অনুতপ্ত হয়ে জুথি আন্টি মানে ওনার মায়ের কাছে ক্ষমা চাইলে তিনি বলেন, আমি এখন আর কারো কাছে কিচ্ছু চাই না, এমনকি আল্লাহর কাছেও না। অনেক চেয়েছি, কিচ্ছু পাইনি। আমার একমাত্র ছেলের সাথেও আমার সম্পর্ক আগের মতো কখনো হবে না, তাই এখন আমি তার কাছেই চাই যে আমায় কিছু দেবার ক্ষমতা রাখে। ইমন ভাই এসবের কিছুই বুঝতে পারে না। ইমন ভাই এসব কিছুর মানে জানতে চাইলে ওখানে এক খালার কাছে, যার সাথে জুথি আন্টি খুব মিশতেন, আর সেই খালা আবার কালো জাদু করতেন বলে জনশ্রুতি আছে। সেই খালা ইমন ভাইকে অকথ্য ভাষায় গালাগাল করে ফোন নামিয়ে রাখেন। সেদিনের মতো বাসায় চলে এলাম। এরপর চলে গেল আরো কিছুদিন। এলো আরো এক নেককারজনক দিন, যেদিন আমার মামার কথায় আমার 2 ভাই উর্মি আপুকে বাসা থেকে বের করে দেন। আমি স্কুল থেকে ফিরে এসে দেখি আপু বাসায় নেই। সেদিন আমার মামার কথায় আমার 2 ভাই উর্মি আপুকে বাসা থেকে বের করে দেন। আমি স্কুল থেকে ফিরে এসে দেখি আপু বাসায় নেই। আম্মা কাঁদছেন আর বলছেন, মেয়েটা না হয় অসুস্থ হবার নাটক করছে, তাই তাকে বের করে দিতে হবে। আমি হতভম্ব হয়ে কি করব বুঝতে না পেরে ইমন ভাইয়ের বাসায় ফোন দিলাম। সৌভাগ্যক্রমে ইমন ভাই ফোন ধরলেন। আমি এক নিঃশ্বাসে জাস্ট এতটুকু বললাম যে আপুকে বের করে দেওয়া হয়েছে বাসা থেকে। কোথায় আছে কিচ্ছু জানি না, একটু দেখবেন ব্যাপারটা। এরপর কি হয়েছে জানি না। 5-6 দিন পরে নিশি আপু আমাদের বাসায় এসে বলেন, উনি জানেন উর্মি আপু কোথায় আছেন।
আমাকে নিয়ে যাবেন বললেন। আমিও কোচিংয়ে পরীক্ষা আছে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। নিশি আপু আমাকে একটা বাসায় নিয়ে গেলেন, যা কুমিল্লা সিটি থেকে একটু বাহিরে। সেখানে গিয়ে আমি ইমন ভাইকে দেখতে পেলাম। সেখানে একটা পরিবার বসবাস করছে, অর্থাৎ এটা সেই পরিবারেরই বাড়ি। ইমন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পরিবার হলো ইমন ভাইয়ের আম্মার চাচাতো বোনের পরিবার। আর ইমন ভাই এই বাড়িতে এনে উর্মি আপুকে আশ্রয় দিয়েছেন। এরপর ইমন ভাই আমাকে বাড়ির ভেতরে যেতে বললেন। আরও বললেন, তোমার আপুকে দেখার আগে আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। এরপর ইমন ভাই আর ওনার সেই খালা মিলে আমাকে যা বললেন, তাতে আমার সেখানেই সেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা। ইমন ভাইয়ের আম্মা নাকি উর্মি আপুকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং সেটা খুবই খারাপভাবে। ইমন ভাইয়ের খালা ইয়াসমিন জানান, ইমন ভাইয়ের আব্বা মারা যাবার পরে ইমন ভাইয়ের সাথে তার আম্মার সম্পর্ক একদম খারাপ হয়ে যায়। দিনের পর দিন ইমন ভাই তার আম্মার ফোন কেটে দিত, কথা বলতো না। একমাত্র ছেলের কাছ থেকে এমন আচরণ পেয়ে আর সদ্য স্বামীকে হারিয়ে তখন তিনি পাগল প্রায়। ইমন ভাইয়ের খালা ইয়াসমিন জানান, একদিন ফোন দিয়ে বললেন, ইয়াসমিন, তোর না একটা পরিচিত কবিরাজ আছে? ইমনের আব্বার শত্রুরা আমাদের ব্যবসায় অনেক লস করাচ্ছে। আমার ইমন তো আর ব্যবসা দেখাশোনা করতে পারছে না, অন্য লোক দিয়ে দেখাশোনা করাতে হচ্ছে। তার উপর শত্রুটা পেছনে লেগে আছে, তাই আমার কবিরাজের সাহায্য লাগবে। তখন নাকি ইয়াসমিন আন্টি জুথি আন্টিকে সেই কবিরাজের নাম্বার দেন। এরপর তিনি আর কিছু জানেন না। তবে মাসখানেক আগে ইমন ভাইয়ের বাসায় গিয়ে দেখেন যে সারা বাসার সব পর্দা কালো, আয়না দিয়ে বাসা সাজানো, যেগুলো আগে ছিল না। এর একটা রুমের মধ্যে কালো জাদুর সামগ্রী, যা দেখে তিনি ভেবেছেন কবিরাজের ত্যাগ জিনিস হবে সেগুলো। কিন্তু আসলে যে জুথি আন্টি উর্মিয়াপুর উপর কালো জাদু করেছেন তা ইয়াসমিন আন্টি বোঝেননি। যাই হোক, ইমন ভাই অনেক খোঁজ করে কিছুদিন পরে একজন মাওলানার সন্ধান পান, যিনি রুকাইয়ার কাছে প্রসিদ্ধ। ততদিনে এসএসসি পরীক্ষাও শেষ হয়ে যায়। আমার আপুর পড়াশোনা, জীবন সবই নষ্ট হয়ে যায়। সেই মাওলানার কাছে উর্মি আপু, আমি, নিশি আপু, ইমন ভাই আর ইয়াসমিন আন্টি আমরা সবাই মিলে যাই। মাওলানা সাহেব সব শুনে 3 দিন পর আবার আমাদের যেতে বলেন, আর একটা বোতলে করে কিছু পানি দেন আপুকে খাওয়াতে। এর মধ্যেই আপুর ওজন মাপা হলে দেখা যায় 52 কেজির আপু এখন মাত্র 37 কেজি। দেখলে কঙ্কাল মনে হয়। যাই হোক, 3 দিন পর আমরা মাওলানার বাড়িতে যাই, এবং তিনি যা বললেন তাতে আমরা হতভম্ব হয়ে যাই। তিনি বলেন, ইমন ভাইয়ের আম্মা আমার উর্মিয়াপুর উপর শুকুরের নাড়ি ভুড়ি দিয়ে কালো জাদু করেছেন, এবং তিনি নাকি এখন এক দেবতার পূজারী হয়েছেন। শয়তানকে খুশি করতে তিনি ওনার আত্মা বিক্রি করেছেন শয়তানের কাছে। এই শুকুর ব্যবহার করে করা কালো জাদু নাকি অত্যন্ত মারাত্মক। আর এই জাদু কাটাতে হলে নাকি কোনো জিন না, বরং মানুষকেই যেতে হবে জিনেদের জগতে। আর সেটা নাকি মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মৃত্যু হতে পারে। ইমন ভাই সব শুনে বলেন যে তিনিই যাবেন জিনের জগতে। মাওলানা সাহেব বললেন, এভাবে না, যে যাবে তাকে উর্মির ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে যে কোনো একজন হতে হবে। এসব শুনে ইমন ভাই বললেন, আর সেই মানুষটা যদি উর্মির স্বামী হয়? মাওলানা বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। মাওলানা আরও জানান যে ইমন ভাইয়ের সাথে মাওলানা 3জন জিন যাবেন, কিন্তু তারা সরাসরি ইমন ভাইকে কোনো সাহায্য করতে পারবেন না, শুধু সাথে থেকে ডিরেকশন দেবে। বিপদ যা হবে সব ইমন ভাইয়ের উপর দিয়ে যাবে। এই কথা শুনে আমরা আঁতকে উঠি। ইমন ভাই মেনে নেন এবং সেদিনই উর্মি আপুকে বিয়ে করেন। আমি কিন্তু এসব ঘটনার কিছুই আমার বাসায় জানাচ্ছিলাম না। এদিকে আমার ভাইয়েরা অপরাধবোধে ভুগছিলেন। মামার কথায় আপুকে বের করে দেওয়ায় আম্মা সমানে কাঁদতেন, কিন্তু মামা বলতেন উর্মির মানসিক অবস্থা খারাপ হলে বের করে দেবার পরে সে এলাকাতেই থাকতো, এভাবে গায়েব হয়ে যেত না। সে নিশ্চয়ই ওই হতচ্ছাড়া ইমনের সাথে পালিয়েছে। যাই হোক, মৌলানা সাহেবের কথা মতো ইমন ভাই কিছু দোয়া শিখে নেন, কিছু জিনিস সাথে নেন, যার মধ্যে ছিল ইরান থেকে আনা আতর, জমজমের পানি, একটা খাপলা ছুরি, আর কি কি সব যেন। আর বলেন যে ওই সব জিনেরা ইফরিত জিনের বংশধর, অনেক শক্তিশালী, তবে সরাসরি আক্রমণ খুব একটা করবে না, যা ক্ষতি করার তা করবে ধোঁকা দিয়ে। ইমন ভাই যেন কোনো ধোঁকাতে না পড়েন। কখন কি করতে হবে তা সাহায্যকারী জিনেরাই বলে দেবে। নির্দিষ্ট দিনে মাওলানা সাহেব ইমন ভাইকে এবং আমাদের সবাইকে ওনার বাড়িতে যেতে বলেন। সেই 3 জিন তারাও ছিল প্রস্তুত। মাওলানা ইমন ভাইকে মেঝেতে পেতে রাখা পাটিতে শুইয়ে পড়তে বলেন, আর দোয়া পড়ে ইমন ভাইয়ের কপালে ফু দেন। আমরা খেয়াল করলাম ইমন ভাই যেন ঘুমিয়ে গেলেন।
এরপর যা হলো তা বর্ণনা অতীত। কিছুক্ষণ পরে উর্মি আপু খুবই ভায়োলেন্ট হয়ে গেলেন। ৫-৬ জন মহিলা মিলে তাকে যেন ধরে রাখতে পারবে না। আপু বিড়বিড় করে বিভিন্ন ভাষায় কি সব বলছিলেন। মওলানা সাহেব ছাড়া তার কিছুই আমরা বুঝিনি। আপু বমি করতে শুরু করলেন, রক্ত বমি। এভাবেই ৩ ঘন্টা কেটে গেল। ইমন ভাইয়ের শরীরে ফুটে উঠেছিল নানা রকম জখমের আলামত। মনে হচ্ছিল কেউ তাকে এলোপাথারি মারছে। আর এদিকে মওলানা সাহেব এক মনে দোয়া পড়ছেন। ওনাকে এসব জিজ্ঞাসা করার উপায় নেই। ৫ ঘন্টা পরে ইমন ভাইয়ের জ্ঞান ফিরে আসে। উনি চোখ খোলেন। তার উঠে বসার সামর্থ্য ছিল না। মওলানা সাহেব সেদিনের মতো আমাদের চলে যেতে বলেন। ইমন ভাই ওনার সাথেই থেকে যান। চরম উৎকণ্ঠায় সেই রাতটি কাটিয়ে পরদিন আবার আমরা মওলানা সাহেবের বাড়িতে যাই। ইমন ভাইকে দেখলাম সেদিন দুর্বলভাবে হাঁটাচলা করছেন। মওলানা সাহেবের স্ত্রী কন্যারা আমাদের জন্য নাস্তার আয়োজন করেছিল। আর মওলানা সাহেব ইমন ভাই মিলে আমাদের খুলে বলতে লাগলেন সব। সেদিন ইমন ভাই ঘুমিয়ে যাবার পর উনি নাকি চলে যান অন্য জগতে বা ইফরিত জিনদের জগৎ। উনি যে জগতে ছিলেন সেটা নাকি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মতো। একটা ফ্লোরে উনি ছিলেন যেখানে নাকি শুধু পানি। পানিতে ওনার গোড়ালি পর্যন্ত ডুবেছিল। আর ওনাকে ওনার সহকারী জিনেরা বলেছিলেন আমাদেরকে লোহার ট্রাঙ্ক খুঁজে বের করতে হবে। ওটার ভেতরেই কালো জাদুর সবকিছু আছে। ওটাকে অকার্যকর করতে হবে। তো ওনারা সেই ট্রাঙ্ক খোঁজা শুরু করেন। আর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচিত ভয়েসে বিভিন্ন পরিচিত মানুষের রূপ ধরে, এমনকি উর্মি আপুর রূপ ধরেও ইফরিত জিনেরা ইমন ভাইকে বিভ্রান্ত করতে আসে। ইমন ভাই ক্রমাগত দোয়া পড়ে যাচ্ছিলেন। এরপর ইমন ভাইয়ের মৃত বাবার রূপ ধরে জিনেরা ওনার সাথে কথা বলতে আসলে হঠাৎই ইমন ভাই ইমোশনাল হয়ে যান। আর ঠিক তখনই ইমন ভাইয়ের উপর আঘাত করে ইফরিত জিন। অনেক কষ্টে সহকারী জিনেরা ইমন ভাইকে রক্ষা করেন। এরপর আরও নাটকীয়তার পরে অবশেষে সেই ট্রাঙ্ক খুঁজে পান ইমন ভাই। সেটির তালা ভেঙে ভেতরে বিকট গন্ধযুক্ত কিছু নাড়ি ভুড়ি পান, যেগুলো নাকি শুকুরের। আর একটা জিনিস পান, উর্মিয়াপুর একটা ছবি যেটাতে চুলার নাড়ি ভুড়ি পেঁচানো ছিল। আর পান একটা নতুন কাফনের কাপড় আর এক বাটি সিঁদুর। সহকারী জিনেদের কথা মতো ইমন ভাই সেগুলোতে জমজমের পানি আতর ছিটিয়ে দেন। এরপর কিছু দোয়া পড়ে সেই ট্রাঙ্কে আগুন ধরিয়ে জাদু নষ্ট করেন। এরপর ঘটে আসল ঘটনা। এক ভয়াবহ জিন ইমন ভাইয়ের উপরে হামলা করে। সহকারী জিনেরা বলেন ছুরি খাপ থেকে খুলে এক আঘাতে জিনটিকে মারতে হবে। ইমন ভাই তাই করেন। এরপর মাওলানা সাহেব বলেন যে উর্মিয়াপুর উপরে করা জাদু তো নষ্ট করা হলো, কিন্তু ইমন ভাইয়ের আম্মার জীবনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ একে তো সে তার আত্মা বিক্রি করেছে শয়তানের কাছে, আবার সেই জাদু নষ্ট করা হয়েছে। ফলে শয়তান তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। তারপর আবার একটা ইফরিত জিন নিহত হয়েছে। আর এসব ঘটনার সম্মুখীন হতে হয়েছে ইমন ভাইয়ের আম্মাকে সাহায্য করতে গিয়েই। তাই তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এবং ঠিক সেদিনের ঠিক ৩ দিন পর বাথরুমে গোসল করা অবস্থায় খুব বীভৎস এবং নির্মমভাবে তিনি খুন হন। অভিশপ্ত ঘটনার এখানেই শেষ। উর্মি আপু ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। প্রায় ১ বছর লাগে ওনার পুরোপুরি স্বাভাবিক হতে আর আগের মতো সুন্দর হতে। এই ১ বছরই ইমন ভাই আমার বোনকে অনেক যত্ন করেন। ইমন ভাইয়ের বড় বোনেরা ইমন ভাইয়ের বিয়ে মেনে নেননি। তাদের অভিযোগ ইমন ভাই এই উর্মির জন্যই তাদের বাবা মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আসলেও কি তাই? ইমন ভাইয়ের আব্বা মারা যান স্ট্রোক করে, যা একটা ন্যাচারাল ডেথ। আর ইমন ভাইয়ের আম্মা মারা যান দুনিয়াতে তার কর্মফল ভোগ করে। আসলে মহান সৃষ্টিকর্তা আল্লাহই হলেন সমস্ত হুকুমের মালিক। তার কাছে সাহায্য না চেয়ে অন্য কারো কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হলে পরিণতি খারাপ হয়। আমার ইমন ভাই আর উর্মি আপু এখন অনেক সুখে আছেন। তাদের ২টি ছেলে আর একটি মেয়ে। তারা কানাডাতে থাকেন। দেশে আসেন বছরে ২ বার। সবাই আমার উর্মি আপু এবং ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন। ঘটনাটি এখানেই শেষ। সাদ ভাই, ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় প্লিজ সিলেক্ট করবেন। ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। ঘটনার সাথে আপনিও জড়িয়ে আছেন নানাভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ঘটনাটি পাঠানোর জন্য। এবং ঘটনাটি আশা করছি আমার সুপ্রিয় লিসনারদেরও অনেক ভালো লেগেছে। এরকম ঘটনা সত্যি আ আমরা পাই, মাঝে মাঝে পাই। কিন্তু দর্শক কালো জাদুর ঘটনাগুলো পছন্দ করে। এবং সেই সাথে একটু বলে রাখি, আপনি যেহেতু একজন ডাক্তার, আ আপনি তো বিভিন্ন সময়ে হসপিটালে বিভিন্ন রকম পরিস্থিতি ফেস করেন।
আপনি হয়তোবা দেখেন মর্গের সব ঘটনাগুলো, যেগুলো আপনি স্বচক্ষে দেখে থাকেন। আপনি দেখেন লাশ কাটার আ যে দৃশ্যগুলো, এগুলো আপনি দেখে থাকেন। তাই আপনাকে বলব যে, আপনার কাছে যদি মর্গের কোনো ঘটনা থাকে বা হসপিটাল রিলেটেড কোনো ঘটনা থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আপনি আমরা আপনার ঘটনা সিলেক্ট করে অলরেডি আজকে সম্প্রচার করে ফেললাম। আশা করব যে আপনি ভীষণ আনন্দিত হয়েছেন এবং উৎসাহ পেয়েছেন। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে, আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি আশরাফুল ইসলাম তামিম, লিখছি যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে ইউএসএতে পরিবার নিয়ে বসবাস করছি। প্রায় ১০ বছর আগে প্রিয় মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। ভালোভাবে জীবনযাপন ছিল উদ্দেশ্য, কিন্তু যত ভালো মনে হোক না কেন, সকল প্রবাসীদের মনে কিন্তু একটা টান থাকে মাতৃভূমির জন্য। আমি আগেই বলে রাখি, আমার ঘটনাগুলো বিচ্ছিন্ন, ছোট ছোট ঘটনা, অন্যদের মতো অত ভয়ের না। তবু নিজের একটা দায়িত্ববোধ থেকে মনে হলো কিছু একটা তো পাঠানো দরকার। যখনই মনে মনে ভাবি পাঠাবো, কর্মব্যস্ত জীবন বাদ সাধে। শোনার সময় হলেও লেখার সময় হয়ে ওঠে না। আজ মনে হলো শুরু তো করি। আমাদের আবেগগুলো, যার জন্য তাকে সব না জানালেই নয়। কিছু তো একটা শেয়ার করি, যা আপনাকে না জানালেই নয়। তবে আমি ১০০ ভাগ নিশ্চিত, আমার ঘটনাগুলো শুনে যত না আনন্দ পাবেন, তার চেয়ে বেশি আনন্দ পাবেন একটা তথ্য পেয়ে। আপনারা অনেকেই ভূত এফএম নাইট শুনে আসছেন এতদিন। অনেক কালো জাদু বা জিনের ঘটনা শুনে অনেকে ভয় পেয়েছেন, আবার অনেকে কৌতূহলী হয়েছেন জিন দেখার জন্য। জিন দেখতে চান যারা, তারা দেখতে পারেন। আমার এই তথ্যটা তাদের জন্য। সাদ ভাইকেও আমার বিশেষ অনুরোধ, আপনিও দেখবেন সার্চ করে। আপনি যেমন আমাদের প্রিয়, ঠিক তেমনি উনিও প্রিয়, যার মাধ্যমে জিন দেখতে পেরেছি। জিনেরা আসলে মুভিতে যেমন দেখায় ওরকম না। জিনেদের মধ্যে অনেক রকম শ্রেণী আছে। কিছু জিন আছে বামন টাইপের। এরা কালো শ্যাডো টাইপের অবয়ব আকৃতির। এরা এতই কুচকুচে কালো ছায়ার ন্যায় হয়, যাকে কিনা বলতে পারেন জেট ব্ল্যাক। আবার কিছু জিন আছে সরাসরি দেখা যায় না, আগুনের গোলা হয়ে ছুটে চলে, অনেকটা মশালের মতো। আমি সব দেখেছি পাকিস্তানের একটি টিভি শো থেকে। সোডার হোস্ট এমন জায়গায় টিম নিয়ে হাজির হতেন, রাত কাটাতেন, যেখানে দিনের বেলায়ও মানুষ যায় না। অনেকে ভূত এফএম নাইটে কালো জাদুতে মানুষের শরীরে ব্লেড দিয়ে আঁচড়ের ঘটনা শুনেছেন। ওনার ভিডিওতে উনি এগুলো সরাসরি দেখাতেন। জিনেদের সাথে সুন্দরভাবে কথা বলে অনেক কালো জাদুর সমস্যার সমাধানও করেছেন আল্লাহর সাহায্যে। অনেক কিছু বলে ফেললাম। এখন আসি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। প্রথমে যুক্তরাষ্ট্রের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। সামনেই হ্যালোইন আসছে, আর যে দেশগুলো হ্যালোইন পালন করা হয়, সেই দেশগুলোর যদি ঘটনাই না বলি, সেটা কেমন দেখায়? তামিম ওয়ার্ল্ড নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সুন্দর সুন্দর জায়গা বা পার্কে ভ্রমণ করতাম, আর প্রাকৃতিক ভিডিও শুট করে এডিট করে সেগুলো আমার চ্যানেলে আপলোড করতাম। এগুলো বলতে পারেন আমার একটা শখ। তো এখানে এসে কাজের সূত্রে পরিচয় হয় একটা ছোট ভাইয়ের সাথে। তাকে সাথে নিয়ে সুযোগ পেলেই ঘুরতে যেতাম। আমাদের এখানে প্রচুর পার্ক আছে। বলতে পারেন এত এত পার্ক বানিয়ে রেখেছেন এরা, গুনে গুনে হাঁপিয়ে উঠবেন। তার মধ্যে কিছু কিছু পার্ক আছে অ্যাবান্টেড, যেগুলো আবার ওয়ার্কিং ট্রেলও সহ। আর অ্যাবান্টেড বাকিগুলোর কথা নাই বলি, এগুলো সবাই ইউটিউবে খুঁজলে দেখতে পাবেন। তো এরকম একদিন বিকালবেলা একটা ট্রেল ম্যাপে খুঁজে পেয়ে ওকে আমি বলি, চল ট্রেলটা ঘুরে আসি, ইউটিউবের জন্য একটা ভিডিও শুট করা যাবে। বলল চলো যাওয়া যাক। ট্রেলটা বাসা থেকে তেমন একটা দূরে নয়, গাড়ি করে ১৫ মিনিটের পথ। আমরা যে সময়টা ওখানে যাচ্ছিলাম, আনুমানিক শেষ বিকালবেলা। তো এ সময় সাধারণত সবাই ট্রেল করে বের হয়ে যায়। আমরা ভাবলাম এই সময়ই ভালো, কেউ থাকলে সুন্দর করে ভিডিওগ্রাফি করা যাবে না। গাড়িটা পার্ক করে আমরা ট্রেল বরাবর হাঁটা শুরু করলাম। পথটা যেখান থেকে শুরু হয়েছে, তার শুরুতে একপাশে একটা বিশাল খালি মাছ এবং অপর পাশে গাছপালা ঝোপঝাড়। এবং আপনি যত গভীরে যাবেন, ততই জঙ্গলে প্রবেশ করবেন। মানুষজন না থাকায় অনেকটা থমথমে ভুতুড়ে পরিবেশ লাগছিল। বরন্ত বিকেলের শেষে সন্ধ্যা নামবে নামবে এমনটা ভাব হতে চলেছে। আমরা ভিডিও শুট করেই যাচ্ছি। জায়গাটা নতুন। শুরুতে বাম দিকে যে গাছগুলো চোখে পড়ে, তার মধ্যে প্রত্যেকটা গাছের ডালে দেখলাম ছোট লাল কাপড়ের ফিতার মতো কিছু দিয়ে পুটলি মতো গাঁথা। আমার দেখে হাসি পাচ্ছিল।
আর বললাম, এটা আবার কোন পাগলের কাজ? প্রথমে এত কিছু সিরিয়াসলি নেইনি, তাই বলি এত এত গাছে কোন পাগলি বা পুটলি বাঁধতে যাবে? আমি ওগুলো ভিডিও করছিলাম। তারপর দেখলাম মাঠের পাশে একটা কোনায় একটা হোয়াইট মেয়ে বসে আছে। অনেকটা মন খারাপ লাগছিল তার, আর এক পলকে মাঠের দিকে তাকিয়েছিল। আমি বললাম, দেখ, মেয়েটা সন্ধ্যাবেলায় একাকীভাবে বসে আছে। কেন? কিরকম একটা অদ্ভুত লাগছে। এরকম বসে থাকে কেউ? এ সময় তো সবাই বাসায় যায়। ভাবলাম সে তার মতো বসে থাক, আমরা বরং এগিয়ে যাই। তাকে নিয়ে এত ভাবার কি আছে? আমরা যখন মেয়েটাকে ক্রস করি তখনও মনে হচ্ছিল মেয়েটা আমাদের নোটিসই করেনি। ততক্ষণে আমরা জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। অন্ধকার হওয়ায় লাইট অন করলাম। উদ্দেশ্য, অন্ধকারের ট্রেলের একটা ভিডিও করে তাতে ভয়ের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ভিডিও করছিল আমার ভাইটা তার ফোন দিয়ে, আর আমি আমার ফোন দিয়ে। বিকেল ও সন্ধ্যার অনেক ফুটেজ নিয়ে নিয়েছিলাম। একটা পর্যায়ে ভাইটা আমার পেছনে থাকায় তাকে আর দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখলাম ওই মেয়েটা আমার পেছন পেছন আসছে এবং আমাকে ক্রস করে হেঁটে ভেতরে চলে গেল। ততক্ষণে আমার ভিডিও করা শেষ। কারণ অন্ধকারটা কারণ অন্ধকারটা তখন বেশ জাঁকিয়ে নেমেছিল। ভাবলাম বেশ কিছু ফুটেজ নিয়ে নিয়েছি, এবার বাসায় ফেরা যাক। চা খেতে খেতে এডিট করব। একটু বাহিরের দিকে এসে ভাইটাকেও পেলাম। বললাম, তুইও কি ওই মেয়েটাকে এদিকে আসতে দেখেছিস? সে উত্তরে যা বলল তাতে আমি অবাক। কই, আমি তো কাউকে যেতে দেখিনি। তাহলে তুই খেয়াল করিসনি হয়তো। বুঝেছি, আমার সাথে মজা করছো। আচ্ছা, মজা যদি করেই থাকি তাহলে ভিডিওতে তো প্রমাণ থাকবে, তাই না? ওই মেয়েটা আমার ভিডিওতে আছে। গাড়িতে চল, দেখাবো। মেয়েটা আমার পেছন পেছন হেঁটে আসছিল। তারপর আমরা পার্কিং লটে এসে গাড়িতে বসে গাড়ির এসিটা অন করে ফোনের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে ঢুকে আমি তো আরো অবাক। প্রায় 40টা ফুটেজ তুলেছি ওখানেই। সবগুলোই আছে, কিন্তু ব্ল্যাঙ্ক। আগেকার দিনে যেমনটা সিডি হ্যাং করলে টিভিতে কেমন একটা কাট মেরে অর্ধেক সাদা হয়ে যেত, অনেকটা সেরকম হয়ে আছে সবগুলো ভিডিও। প্লে হয় না একটাও। ফোনে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলোতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র বিকাল 5টার পর যে ফুটেজগুলো এত কষ্ট করে আমি গিম্বল দিয়ে তুলেছি সেগুলোই এমন হয়ে আছে। যদি বুঝতাম গিম্বল অ্যাপ দিয়ে তোলা, তাই এমনটা হয়েছে। তাও না, সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি। ভাইকে বললাম, আচ্ছা তোর ফোনের গ্যালারিতে যা তো। নাকি তোর ফোনেও একই অবস্থা? সে এত ভালো ক্যামেরা চালাতে পারে না, তাও চেক করলাম। দেখি একই সমস্যা হয়েছে দুজনের ফোনে। বাসায় এসে অনেকগুলো এডিটিং সফটওয়্যার দিয়ে ফরম্যাট চেঞ্জ করে দেখেছি, কোনো অ্যাপই ভিডিওগুলোতে সাপোর্ট করে না। বাধ্য হয়ে ডিলিট করে দেই। শুধু শুধু এত রাতে ভিডিও ফোনের অর্ধেক জায়গা জুড়ে আছে এই সমস্ত ছবি। কি করার? এই ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে। আচ্ছা, এটা কি হতে পারে? প্রত্যেকটা গাছের ডালেই এমন লাল কাপড় কেটে বাঁধা মানে কি? এটা ছিল আমার আমেরিকার জীবনের ছোট্ট একটা ঘটনা। ঘটনা 2। 2022-এ পুরো ফ্যামিলি নিয়ে আমি 7 বছর পর দেশে যাই, বিয়ে করি। তারপর 3 মাস থেকে দেশ থেকে আবার চলে আসি যুক্তরাষ্ট্রে। তারপর 2023-এ আবার যাই। তখন শুধু বাবা সাথে ছিলেন। যেহেতু গ্রামের বাড়ি সিলেট শহর থেকে একটু দূরে, সেহেতু সিলেট শহরের একটা টাওয়ারের 8ম তলায় একটা ইউনিট নেই। পাশে আরো 2টো ইউনিট খালি ছিল। শুনলাম আমাদের যত বাহিরের দেশ থেকে কোনো ফ্যামিলি আসে ভাড়া নেয় এটাই। নয়তো বছরের অনেকটা মাস খালি পড়ে থাকে। বাসার কেয়ারটেকার মুরব্বী ভালো মানুষ, খেয়াল রাখেন। শুধু চাবিটা দিয়ে বললেন, ছাদে যাবেন না। যদি একান্ত কাপড় শুকাতে যেতে হয়, কাজের বুয়া আসলে তাকে পাঠাবেন। আমি বললাম, এ কেমন কথা? বিকালেও কি যেতে পারবো না? এত টাকা দিয়ে ভাড়া নিলাম, এই সুযোগটা অন্তত দেন। মুরব্বী বললেন, শুধু আপনি কেন, প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকেরাই ভাড়া দেওয়ার আগে এটা বলে ভাড়া দেন। আপনারা বাহিরের মানুষ, অনেক কিছু বুঝবেন না। ভালোর জন্য বললাম। ভাবলাম এনাকে বলে লাভ নেই, মালিককে আমি বলবো এবং ছাদে যাব। মালিককে ফোন করলাম, ভাই ছাদে কি যেতে পারবো? ছাদে যাওয়ার নিয়ম তো নেই, তবে হ্যাঁ, কাপড় শুকাতে যেতে পারবেন। বিকালের পর ছাদে তালা দেওয়া থাকে। ছাদের দরজার পাশে একটা ছোট্ট রুম দেখলাম। মনে হয় অনেক বছর খোলাই হয়নি। তারপর যখন বুয়া এলেন কাপড় শুকাতে দিতে যাবেন, বুয়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ছাদের চাবিটা কই রাখেন আপনারা? বুয়া বললেন, চাবি তো ছাদের দরজার কার্পেটের নিচে রাখা থাকে। শুনে আমি অনেক খুশি হলাম। বুয়াকে বকশিসও দিলাম। যাক, এবার ছাদে যাব বিকেলে। বউকে নিয়ে ছাদে গেলাম একদিন। গিয়ে দেখি অবাক করা বিষয়। এ তো দেখি ছাদ বাগান, শুধু কলম করা গাছ।
আম, লিচু, পেয়ারা আর কত ফুলের গাছ। বড় বড় ড্রাম কেটে তাতে মাটি ভরে গাছ লাগানো হয়েছে। বড় বড় পানির ট্যাঙ্কি আর ছোট্ট একটা টয়লেট আছে, যেটার দরজা থাকলে সেটি খোলা আর ব্যবহার করা হয়নি অনেক বছর। দেখে তাই মনে হলো। তারপর থেকে অনেকদিন বিকালে ছাদে গিয়েছি। একদিন আমরা ছাদে থাকা অবস্থায় কে যেন আসলেন হঠাৎ, আর আমাদের একটু বিরক্ত স্বরে বললেন, এক্ষুনি নেমে যান। লোকটা দেখলাম বেশ বিরক্ত হয়েছেন। যেহেতু আমরা একদম উপরের তলায় থাকতাম, তাই হয়তো কিছু বলেননি। তারপর নেমে গেলাম। আর এরপর থেকে ছাদের চাবি আর খুঁজে পাইনি। তবে ভয়ের বিষয় যেটা, প্রতি রাতে আনুমানিক 2টোর দিকে যখন শুনশান নীরবতা থাকে, ঠিক তখনই ছাদে একটা বিকট শব্দ হতো ধুম করে। মনে হতো অনেক উপর থেকে বিশাল দেহের কোনো হাতি পড়ল। রোজ একবারই এমন শব্দ হতো। প্রথম দিকে ব্যাপারটা নোটিস করিনি। তারপর থেকে রোজই ঘড়ি ধরে অপেক্ষায় থাকতাম আর আমার ওয়াইফকে দেখাতাম। এ সময় আসলে আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন ভয়ে। আমি বলতাম এবার শব্দটা হবে। হতোও তাই। আমার শ্যালকার শাশুড়ি আসার পর ওনাদেরও শব্দটা শুনিয়েছি। আমার কাছে মনে হলো হয়তো ছাদে কোনো কিছু সমস্যা আছে, নয়তো ছাদে যাওয়া এত কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে না। বিশেষ করে সিলেটের কথা বলছি। অন্য জেলায় কি হয় জানি না, তবে সিলেটের ছাদে যাওয়ার নিষেধ থাকে, এটা আমার জানা ছিল না। ঘটনার দিন তখন আমি খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম। আর ছোটবেলায় কার না ভালো লাগে নানুর বাড়ি যেতে, আমরাও যেতাম। তখন নানু বাড়িতে অনেক মানুষ ছিলেন। আমার মা, খালা, মামারা 5 বোন 2 ভাই। আমার আম্মা দ্বিতীয়, ওনার বড় ভাই মানে আমাদের বড় মামা তখন আমেরিকাতে ছিলেন। আমাদের বোঝার বয়স হবার পর থেকেই শুনে আসছি। তো এখন কেউ নেই নানু বাড়িতে, সবাই প্রবাসী হয়ে গেছেন। নানা গত হয়েছেন 2005-এ আর নানি গত হলেন 2024-এ। তো এই ছোটবেলায় আমরা যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম, সব খালারা একসাথে হতেন আর আমরা কাজিনেরা মিলে অনেক মজা করতাম। আমার একজন খালা ছিলেন, আমাকে খুব পছন্দ করতেন। যখনই যেতাম ওনার পাশে আমরা ঘুমোবো রাতে। ওনার রুমে তখন টেলিভিশন ছিল। সেই টেলিভিশন দেখার লোভে আমিও থেকে যেতাম। তখন ল্যান্ডলাইনের যুগ ছিল। আমাদের নানু বাড়িতে ওই খালাই ছিলেন সর্বে সর্বা। ওনাকে দেখতাম আমাকে টিভি অন করে দিয়ে রাত 2টো পর্যন্ত টেলিফোনে বিদেশে আলাপ করতেন। বলে রাখি, আমাদের নানু বাড়িতে আশেপাশে আরো অনেকগুলো বাড়ি ছিল। মাঝখানে একটা লম্বা করে দেওয়াল ছিল। দেওয়ালের ওপারের বাড়িগুলো একটু ঘনবসতির। বাড়িগুলো নানুদের আন্ডারে ছিল। গরিব মানুষেরা পরিবার নিয়ে থাকতেন সেগুলোতে। তারা মাঠে বা নানু বাড়িতে এসে একবেলা কাজ করে দিয়ে যেতেন, বিনিময়ে থাকার সুযোগ পেতেন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাই সহ আরো কয়েকটা গাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। অপরদিকে দেওয়ালের ওপাশে নানার ভাইসহ আরো কয়েকটা বাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয় হন। আমার নানা বাড়িটা অনেকটা স্কুলের মতো। প্রথমে শুরুতে বৈঠকখানা, তারপর লম্বা একটা বারান্দা, আর বারান্দার বাঁ পাশে শোবার রুমগুলো। রুমগুলোর শেষে একটা রান্নাঘর। নানু বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান, তারপর একটা বিশাল বিল পড়বে পেছনে, যেখানে সারা বছর পানি থাকে শীতকাল ছাড়া। আর সবার বাড়ির পেছনে যার যার একটা নিজস্ব ছোট নৌকা বাঁধা থাকতো। আমার খালা যে রুমটায় থাকতেন তার পাশে ছিল ওই দেওয়ালটা। বাড়ি আর ওই দেওয়ালটার মাঝখানে যে জায়গাটুকু ছিল, ওইখানে সবার ওয়াশরুমের ব্যবহৃত পানি যাওয়ার ব্যবস্থা ছিল। ময়লা আবর্জনা পড়ে পড়ে ওই জায়গাটায় এখন দুর্গন্ধ আর অন্ধকার ছিল। আমরা দিনের বেলাও জানালা খুলতাম না ভয়ে। আর বড়দের নিষেধ তো ছিলই। বিশেষ করে প্রথমে যে গেস্ট রুম ছিল সেখানে কাউকেই রাতে থাকতে দেওয়া হতো না, যদি না বাড়িতে থাকার জায়গার সংকট হয়। তো রাত হলে আমরাও জানালাগুলোর কাছে যেতাম না বা জানালার পাশে শুতাম না। বেশি মানুষ হলে সবাই মাটিতে শুতাম মাদুর বিছিয়ে। ছেলেদেরকে মাঝে মাঝে শুইয়ে দিতেন বুড়োরা। ওই রাতে যখন খালা টেলিফোনে দাঁড়িয়ে কথা বলছিলেন, শীতের সময় ছিল এবং সে কারণে আমিও লেপের ভেতর থেকে মুখটা একটু বের করে টিভি দেখছিলাম। আর একটু ঘুমও পাচ্ছিল আমার। যখন রাত 2টো বা তার একটু বেশি হবে, তখন ওই দেওয়ালের পাশ ঘেঁষা জানালা থেকে হঠাৎ এমন একটা বিশ্রী হাসি দিল। কেউ শুনেই আমিও খালা দুজনেই একসাথে তাকালাম জানালার দিকে। এমন নয় যে ওই পচা ডোবানালার মধ্যে গিয়ে কেউ গিয়ে ভয় দেখাবে, যেখানে কিনা দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই হাসিটা এত বিশ্রী আর ভয়ঙ্কর ছিল, যা শুনে খালা ও আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এবং টেলিফোনটা না রেখেই খালা একদৌড়ে ছুটে এসে বিছানায় ঢুকে পড়লেন। উনি ভাবছেন হয়তো আমি ভয় পাবো, কিন্তু ওনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ।
ভয়টা আমাকে বুঝতে দিলেন না। আমিও এতই ভয় পেয়েছিলাম এবং সেই ভয় পেয়ে যে কোথাও উঠে যাব, বারান্দা দিয়ে অন্য কোনো রুমে যাব, সেই সাহসটুকুও আমার ছিল না। ওনাদের বাড়ি বন্ধ করা ছিল গ্রিল দিয়ে। তারপর সেই হাসিটার কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। আমার পূর্ণ বিশ্বাস যে ওটা কোনো মানুষের হাসি ছিল না। ঘটনা ৪। তখন আরেকটু বড় হয়েছি। নানু বাড়িতে গেলে ছোট খালা, আমি ও বাকিরা অর্থাৎ আমার খালাতো ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম। সন্ধ্যার পর বেশি ভালো লাগতো যখন খালাদের খালাতো ভাইরা আসতেন, আড্ডা দিতেন, গল্পগুজব করতেন, গেস্টরুমে সবাই বসতেন। ছোটবেলায় তখন হাই স্কুলে পড়া নিয়ে বসতেন, আর নিয়ম করে সন্ধ্যায় একবার লোডশেডিং হতোই। আর আমরাও চাইতাম লোডশেডিং হোক। কেননা লোডশেডিং হলে খালা লণ্ঠন জ্বালিয়ে আমাদের সাথে একটু খেলা করার সুযোগ পেতেন। মাঝে মাঝে মনে হয় সেই সময়টাই ভালো ছিল। সবাই সবাইকে সময় দিতে পারত, কারণ সবাই তো আর ফোন ব্যবহার করত না। খাতায় লিখে চোর পুলিশ বা রসকস সিঙ্গারা এসব খেলায় আমাদের নানুবাড়ির সন্ধেটা মেতে উঠত। তো এরকমই একদিন সবাই মিলে গল্প করছি। সন্ধ্যার ফাঁকে নানুবাড়ির পুরনো কিছু গল্প উঠে আসে। তার মধ্যে একটা গল্প ছিল এরকম যে নানুবাড়ি আগে কেমন ছিল। তখন আমার মা খালা কারোরই বিয়ে হয়নি, পুরো বাড়ি পাকা বাড়িও ছিল না। পেছনের দিকে বড় একটা বাঁশঝাড় ছিল, ওখানে আবার ওনাদের টিউবওয়েল ছিল। গভীর রাতে কল চাপার শব্দ হতো, কিন্তু কাউকে দেখা যেত না। মাঝরাতে হঠাৎ হঠাৎ ছোট্ট একটা দুটো ঢিল পড়ত। তারপর ওনাদের বাড়ির একজন লোক ছিলেন যার নাম পানু। ওনার নাকি পরীর আসর ছিল। রাতে ঘরে শুতেন, কিন্তু খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে বাঁশঝাড়ের মধ্যে পাওয়া যেত অচেতন অবস্থায়। এগুলো অন্য আরেকদিন বলবো। তো বড়দের এসব গল্প শুনে আমাদের এমন ভয় করত, হা করে শুনতাম সবাই। কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় উঠে যেতেও ভয় হতো। তো এরকম গল্পের মাঝে হঠাৎ একটা অদ্ভুত প্রাণীর নাম বললেন এক মামা। প্রাণীটির নাম নাকি ঘোড়া খান। ওটা দেখতে নাকি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের মতো। আমার কাছে মামার এই ঘটনাটি খুব আজগুবি মনে হলো। এরকম আবার হয় নাকি? তাও ছোট মানুষ তো, ভয়ের গল্প শুনতে বেশ লাগতো। তখন এগুলো বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় বাকি ছিল না। মানুষ কি আর তখন এখনকার মতো ইন্টারনেট চালাতো? এখন তো বিশ্ব হাতের মুঠোয়, মানুষ কত কিনা জানতে পারে। তখন আমাদের ওসব মুখের গল্পই বিশ্বাস করতে হতো। তাছাড়া ওনারাও তো ওনাদের দাদা নানুদের কাছ থেকেই শুনেছেন সেসব। তাই এই গল্পগুলোর মুখে মুখে অনেকটাই প্রচলিত হয়ে থাকতো। এই ঘোড়াখাঙের গল্পটা আমি যখন শুনলাম, তখন ভূত এফএম নাইট আবিষ্কার হয়নি। যখন ভূত এফএম নাইটে গল্প শুনলাম, আমার শোনা ঘোড়াখাঙের ঘটনার প্রাণীটির সাথে হুবহু মিল পেলাম একটা ঘটনার। আমার ছোট্ট মনে ঘোড়াখাং বাস্তবে রূপ নিল। বলে রাখা ভালো, আমাদের নানু বাড়িতে তখন ৪-৫টা গরু ছিল, তবে কোনো ছাগল ছিল না। আমি যখন খালার পাশে ঘুমোতাম, মাঝে মাঝে উঠে পানি পিপাসা পেত এবং পানি খেতে কিচেনে যেতে হতো। নানু বাড়ির কিচেনে যাওয়ার আগে একটা ছোট্ট বারান্দা টাইপের জায়গা পড়ে, যেখানে এক পাশে বাড়ির ভেতরে টিউবওয়েল ছিল, অন্য পাশে ছিল ধান রাখার জায়গা, আর তার পাশে একটা বড় গেট ছিল, যাতে বাহির থেকে জিনিসপত্র বা ধান এদিক দিয়ে ঢোকানো যায়। আমি যখন রাত ১টা বা ২টোর দিকে ওই জায়গা ক্রস করে কিচেনে যাব, দেখি একজোড়া ছাগলের পা গেটের নিচে স্থির হয়ে গেছে। ৪টা পা নয়, এক জোড়াই দেখেছি। যত না রাত ছিল, ওই রাস্তাটা যেখানে ছাগলের পা দেখেছি সোজা বিলের দিকে গেছে। ভয়ে ভয়ে খালাকে ডাকলাম। ওনাকে দেখলাম, উনিও দেখেছেন পাগুলো। ভয় পেলেন কিনা জানি না, তবে এত রাতে কারো ছাগল ওখানে থাকার কথা না। আর ২ পাওয়ালা ছাগল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? খালামণি বড় মানুষ, ওনাদের এসব ভয় পাওয়ার কথা না। আমার মাথায় তখন মামার বলা ওই প্রাণীটির কথাই মনে হচ্ছিল। খালা বললেন, দাঁড়া, আমি ওদিকে গিয়ে একটু ঘুরে এসে দেখি। আমি বললাম, আমাকে একা রেখে যেও না খালা। বললেন, ভয় পাস না, এই তো আসছি। বলে উনি সামনের বড় বারান্দার কেচি গেট খুলে টর্চ মেরে দেখে এসে বললেন, কই, কিছু তো নেই। কারো ছাগল ছিল, হয়তো চলে গেছে। সকালবেলা সবাই আমরা কিচেনে যেতাম চা নাস্তা করার জন্য। খালা রাতের ঘটনাটা বললেন এবং এও বললেন যে ওটা ছাগল ছিল না, কারণ উনি দেখেছেন ছাগলটার পাগুলো নাকি অস্বাভাবিক লম্বা। এখন হয়তো ওগুলো তো ভয়ের মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু সেই সময়টাই যদি একটু চলে যেতে পারেন আমার সাথে, যখন বিদ্যুতের এত জাঁকজমক ছিল না, এত হাই স্পিডের ইন্টারনেট ছিল না, তখন ঘটনাগুলো ঘটতো, মানুষও ভয় পেত বেশি। তো যাই হোক,
এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা। সব ঘটনা ভয়ের হয় না বা শুনে অতটা ফিল করতে পারবেন তেমনও না। যার সাথে ঘটে ভয়টা শুধু সেই টের পায়। সাদ ভাইকে অনেক ধন্যবাদ। জানি গুছিয়ে লিখতে পারিনি, তবু যতটুকু পারি চেষ্টা করলাম। ঘটনাটা সিলেক্ট হলে আরও ঘটনা পাঠাবো ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম তামিম, যুক্তরাষ্ট্র থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর ঘটনার জন্য। কিন্তু তারপরেও আমি আপনাকে একটু বলব যে ঘটনাগুলো যদি একটু গুছিয়ে লেখেন তাহলে হয়তোবা ঘটনাগুলো পড়তে অনেক সুবিধা হয়। আশা করি এরপর থেকে ঘটনাগুলো গুছিয়ে লিখবেন। এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন এবং তার আগে আপনাদের বলে রাখতে চাই আপনার জীবনে ঘটা যেসব ঘটনাগুলো আছে আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল দেখতে পাবেন। সেই ইমেলে আপনি আপনার ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় এবং আপনার ঘটনা যদি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ভিউজ এবং সবচেয়ে বেটার হয়, তাহলে আপনি পাচ্ছেন দুর্দান্ত একটি গিফট হ্যাম্পার। আর সেটা কি হতে পারে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজ ভূত এফএম নাইটে। সেখানে গেলেই আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি আমরা আমাদের ঘটনাতে একজন গেস্ট রেখেছি যার নাম জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই প্যারানরমাল বিষয়গুলি নিয়ে বেশ কিছু জানেন এবং তিনি চেষ্টা করেন প্যারানরমাল বিষয়গুলোর ব্যাখ্যা করতে। আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনার কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না, তাহলে নির্দ্বিধায় আপনি আপনার ঘটনাটি খুব শর্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি জাকারিয়া ভাই আপনার ঘটনার প্যারানরমাল ব্যাখ্যা দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের পরের ঘটনায়। ঘটনাটি শুরুর আগে আমি বলি, আমি সৌদি আরব আসার ২ মাস পর থেকে একটা সমস্যার জন্য আমার চাকরিটা চলে যায়। আমি চিন্তায় পড়ে যাই। কারণ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ঋণ করে বিদেশে এসেছি। তাই আমি চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকি। অবশেষে আমি সৌদি আরবের তুরুবা নামক জায়গায় পাহাড়ি এলাকায় মরুভূমির মাঝে জনবসতি থেকে অনেক দূরে একটা চাকরির সন্ধান পাই। চাকরিটা হলেও সেখানে ছাগল মরুভূমিতে চড়াতে হয়, দেখাশোনা করতে হয়। ঋণ এবং টাকার অভাবে আমি সেখানেই কাজ নেই। আমার মালিক মানে আমার সৌদি কপিল, সে আমাকে গাড়ি করে খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে সেখানে নামিয়ে দিয়ে যান। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো মালিকের অধীনে কাজ করলে তাকে কপিল বলে। আমি এবং আরো একজন, তার নাম অফি, আমরা দুজন। বলে রাখা ভালো, মরুভূমিতে রাতের সময় অনেক গরম পড়ে। আমাদের ছোট একটা ঘর মরুভূমির মাঝে আর ছোট একটা রুম ছাগলের জন্য। আমি সেখানে গাড়ি থেকে নামার পরেই বুঝতে পেরেছি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমরা কোনো রকমে প্রথম রাতটা কাটাই। সকালে সব গুছিয়ে কাজ করি। দুজনে নতুন, তবু সব গুছিয়ে নেই। পাহাড়ি এলাকা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আকাশের চাঁদ আর সন্ধ্যায় সূর্য ডুবে যাচ্ছে। মৃদু মৃদু আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের অন্ধকার আমাদের ঘিরে ধরছে। আমরা কাজ শেষ করে রাতের বেলায় ঘরে আসি। আমি হাত মুখ ধুয়ে রুমে আসতেই মনে হলো যেন আমাকে ছুঁয়ে কোনো এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমার গা শিউরে উঠল। তখনই আমার মনে একটু সন্দেহ হলো। মরুভূমির গরমে রুম গরম থাকার কথা, কিন্তু ঠান্ডা হাওয়া আসলো কোত্থেকে? আমিও তো পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই দুজনেই। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে। বাহিরে অনেক বাতাস বইছে। হঠাৎ করেই ছাগলের ঘর থেকে অনেক আওয়াজ আসা শুরু করলো। আমি এ সময় একটু ভয় পেয়ে যাই। কারণ এত রাতে ছাগলের রুম থেকে শব্দ আসার কথা না। কিন্তু ভাবলাম হয়তো কোনো পশু হামলা করেছে ছাগলকে। তাই আমি তাড়াতাড়ি অভিকে ডাকি। অভি, শোন, ছাগলের ওখান থেকে অনেক শব্দ আসছে, চল দেখে আসি। অভিও শব্দ শুনে ভয় পেয়ে গেল। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অভিকে নিয়ে বের হলাম। অনেক রাত, তার মধ্যে ৫ থেকে ৭ কিলোমিটার দূরত্বে কোনো জনবসতি নেই। ভয়ে ভয়ে আমি ছাগলের রুমের দরজাটা আলতো করে একটু খুলতেই দেখি কালো লম্বা একটা মানুষের মতো মেয়ে নাকি জন্তু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর চোখগুলো একদম কালো বর্ণের। ছাগলের পিঠে কামড় দিয়ে আছে আর ছাগলটি ছটফট করছে। এই দৃশ্য দেখে আমি আর অভি এতটা ভয় পাই যে আমি দরজাটা জোরে বাড়ি দিয়ে বন্ধ করে দেই আর দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। অভি এত ভয় পেয়ে গেছে যে
হাত পা নাড়াতে পারছে না। আমিও ঘামছি, কিন্তু শব্দ আসছেই। আর সাহস পাচ্ছি না ওদিকে গিয়ে দেখতে ওটা কি। ভয়ে আমরা আমাদের রুম লক করে বিছানায় লাঠি নিয়ে লাইট অন করে বসে আছি। কিছু সময় পর অভি ঘুমিয়ে পড়ে। আমি আমার মতো বসেছিলাম লাঠি নিয়ে। কিছুক্ষণ পর পর ছাগলের শব্দ হচ্ছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। সময় যত যাচ্ছে শব্দ বেড়েই যাচ্ছে। কোনো রকমে সকালের আলো ফোটার পর আমি আর অভি ছাগলের রুমে এসে দেখি একটি ছাগলের মৃতদেহ, যার মাথা নেই আর শরীরের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আর দুটো ছাগলের শরীরে ক্ষত। আমরা ব্যাপারটা মালিককে জানাই না, কারণ নতুন কাজ। এর মধ্যে এমন একটা ঘটনা জানলে হয়তো চাকরি থাকবে না। যাই হোক, আমরা নামাজ পড়া শুরু করি। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। দিন শেষে সন্ধ্যা নেমে যায়। অন্ধকার ঘনিয়ে আসে পাহাড়ে পাহাড়ে। আমি ছাগলগুলোকে রুমে দিয়ে ভালো করে চারিদিকে লক করি, যাতে কেউ ঢুকতে না পারে। ১০-১৫ দিন কোনো সমস্যা হলো না। একদিন রাতে আমি বাথরুমে যাওয়ার জন্য বাহিরে আসি। আজ অনেক কষ্ট করেছি বলে খুব টায়ার্ড লাগছিল। চোখে অনেক ঘুম। আমাদের বাথরুমটা আমাদের ঘর থেকে একটু দূরত্বে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে যেই না বাথরুমের কাছাকাছি আসি, সেই কালো চুলযুক্ত বিভৎস মুখ, সেই আকৃতির জিনিসটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চোখগুলো অস্বাভাবিক কালো বর্ণের। এটা মানুষ নাকি অন্য কিছু? হয়তো মানুষ নয়। আমি এই দেখে দৌড়ে রুমে এসে রুম লক করে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ি। অভিকে আর কিছু বলি না, কারণ ও ভয় পাবে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এই ঘটনার পর আমরা আর রাতে বের হই না। হঠাৎ একদিন আমার কাজ শেষ করতে দেরি হয়। আমি মাগরিবের নামাজের জন্য অজু করে খোলা একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করি। নামাজে যেই না সূরা ফাতিহা শেষ করলাম, পেছন থেকে অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠল। মনে হচ্ছে আমার সাথে অনেকে নামাজ পড়ছে। ভয়ে আমার শরীর কাঁপছিল। আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পেছনে তাকাই। পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি লক করে দেই। বাইরের ফাঁকা জায়গায় নামাজ পড়া বন্ধ করি। আরো ১০ থেকে ১৫ দিন কেটে যায়। একদিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আমি আল্লাহর নাম নিতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যেতে থাকে। মনে হয় কোনো এক হিংস্র পশু আর্তনাদ করছে আর বাহিরে ঝোড়ো বাতাস বইছে। আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকে চলেছি, হে আল্লাহ, তুমি ছাড়া এই বিপদে কে বাঁচাবে আমাদের? হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো বড় ঝড় আসার প্রতীক্ষা। আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আগে আমার কানে একটি শব্দ ভেসে আসে, ওঠো, নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি। চিন্তা করি, কে বলল এই কথা? কেউ নেই। তাহলে এটা কি আমার স্বপ্ন? এরপর ১ মাস কেটে যায়। আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে চলে যায়। ঘটনা এখানে শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ১২টা কি একটা। দরজায় কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়বো না। আমার সন্তানকে মারলি, আমি কাউকে ছাড়বো না। বাহিরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে কি, মনে হচ্ছে বাহিরে অনেক ঝড় এসেছে। কি করব? দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক ২০ মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কালবৈশাখীর ঝড় আসার আগের নিস্তব্ধতা। সেই রাতে যেন কোনো এক অজানা শক্তি আমায় রক্ষা করেছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটেছে। মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা দরজা খুলে বাহিরে গিয়ে আশেপাশে দেখলাম। ঝড় হলে যেমন উলটপালট হয়ে যায়, সবকিছু সেই অবস্থা, সব পরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে যাই। কাজ শেষ করে আসবার পথে মনে হলো, এমনটা কেন হচ্ছে আমাদের সাথে? অভি আর আমি ভাবতে থাকি। বাসায় আসার পথে ৩ কিলোমিটার দূরে আমরা একটা খেজুর বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘর ভালোভাবে লক করে ওই খেজুর বাগানের দিকে রওনা হই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তার মধ্যে মরুভূমির এই গরম। ৪ বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা
খুঁজতে থাকি। অবশেষে একজন লোককে দেখতে পাই। ওনাকে ডাকতে উনি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞাসা করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞাসা করেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অভি ওনার সাথে ওনার রুমে একটু বিশ্রাম নিলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। পাকিস্তানি ভাইয়ের ভাষ্য মতে তার সাথে ৩ জন লোক কাজ করে এই খেজুর বাগানে। আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র ২ জন কেন? এটাই তার জিজ্ঞাসা। এমনিতেই পাহাড়ি এলাকায় জিনভূতের বাস। তিনি বলেন, তোমরা ২ জন এখানে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। জায়গাটা ভালো না। আমরাও চলে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যেতেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যায়। অন্ধকার রাস্তায় আমরা ২ জন মরুভূমির মাঝে হাঁটতে থাকি। বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে। তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ। পাহাড়ের উপরে কোনায় কোনায় অনেকগুলো চোখ যেন চলচল করে আমাদের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াই জীবন বাঁচানোর জন্য। সেই লোমহর্ষক মানুষ খেকোর দল যেন আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমরা সারা জীবনে আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিক ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই। সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই। বিলবোর্ডের পেছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের উপরে উঠে যাই। সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসেই থাকি। রাস্তা দিয়ে ২ ঘন্টা ৩ ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল ৩টার দিকে একটি গাড়ি আমাদের দেখে থামে। আমাদের সেখান থেকে নামতে বলে। কি হয়েছে জানতে চায়। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে সৌদির লোক। সে আমাদের কপিলকে কল দিয়ে জানতে চাইলে আমরা অনেক রিকোয়েস্ট করি কল না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না। ওই সৌদি লোকটি আমাদের সাথে গাড়িতে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় আমরা উঠে ছাগলদের খাবার দেই আর কাল রাতের কথা ভাবতে থাকি। কেউই বাড়িতে কল দিয়ে কিছু জানায় না, কারণ অনেক টাকা ঋণ। তার মধ্যে বাড়িতে এসব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এদিকে সমাধান খুঁজতে থাকি। এর মধ্যেই মনে পড়ে আমার কাছে আমার এলাকার হুজুরের নাম্বার আছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমোতে কল দেই। কয়েকটা রিং হবার পরেই তিনি কলটা ধরেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে ৭ দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়াগুলো পরে বাড়ির চারিপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি আর তিনি আমাদের শরীর বন্ধ করার দোয়াটা শিখিয়ে দেন আর বলেন এই ৭ দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে। নামাজ কালাম দোয়া দরুদ পড়তে হবে। সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না। বাড়ি থেকে বের হলে শরীর বন্ধ করে বের হতে হবে। রাতে বাইরে যত আওয়াজই হোক না কেন বাইরে যাওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। ১ দিন ২ দিন এমন করতে করতে ৭ দিনের মাথায় হুজুর আমাদের কল দেন এবং বলেন, আমি যা বলবো মন দিয়ে শোনো। তোমরা একটা অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছ। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ি জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করছে এবং যে জিন তোমাদের ক্ষতি করত, ছাগলের আক্রমণ করত, তাকে সে মেরে ফেলেছে। তাই সেই জিনের মা তোমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ওর বাচ্চাকে মরতে হয়েছে। যে পর্যন্ত না তোমাদের ২ জনের মধ্যে একজনকেও মারতে পারছে, সেই পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওখান থেকে বাংলাদেশে চলে এসো, না হয় সেই ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। কিন্তু কিভাবে? আমার ওস্তাদের সাথে যোগাযোগ করে আমি তোমাদের জানাচ্ছি। ২ দিন পর আমরাও তার অপেক্ষায় থাকলাম। ২ দিন পর হুজুর ওস্তাদকে নিয়ে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের একটু রিচুয়াল করার কথা বলেন। তিনিও থাকবেন ভিডিও কলে। কিন্তু সমস্যা একটাই, জিন কোনো মাধ্যম ছাড়া আসে না। এখন মাধ্যমটা কে হবে এবং কিভাবে রিচুয়াল করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। অভি সাহস না পাওয়ায় ও মাধ্যম হতে একেবারেই রাজি না। যেই কথা সেই কাজ।
হুজুর আমাকে কিছু দোয়া কালাম লিখে পাঠান এবং একদিন সময় দেন সবগুলো দোয়া শিখে নেবার জন্য। আমিও যথাসম্ভব শিখে নেই। হুজুরের কথা মতো আমি একটি জায়নামাজ বিছিয়ে নিলাম। ৪টা মোমবাতি জায়নামাজের ৪ কোণায় রাখলাম। অজু করে নিজের শরীর বন্ধ করে নিলাম। জায়নামাজের উপরে কিছু আতর ছিটিয়ে দিতে বলেছিলেন ইমাম সাহেব। আমিও তার কথা মতো আতর ছিটিয়ে দিলাম এবং রুমের দরজাটা আলতোভাবে চাপিয়ে রাখতে বললেন। অভিকে ভালোমতো অজু করিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজের মাঝখানটায় নামাজের অবস্থায় বসতে বললেন এবং কিছু দোয়া কালাম পড়তে বললেন ইমাম সাহেব। ভিডিও কলে ইমাম সাহেব আমাদের সাথে দোয়া কালাম পড়ছেন। আমি যথাসম্ভব যথা নিয়মে দোয়া কালাম পড়ছি। কিছুক্ষণ পর সুন্দর একটি সালাম আমার কানে ভেসে আসলো। আমি এবং ইমাম সাহেব সালামের উত্তর দিলাম। ঘরে আসার অনুমতি চাইল কেউ। আমিও তাকে অনুমতি দিলাম। ঘরে সুন্দর একটা আতরের সুঘ্রাণে ভরে গেল। হঠাৎ করে অভি দোয়া কালাম বন্ধ করে মাথার নিচের দিকে নুইয়ে রাখল। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করে যাচ্ছেন, আপনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। কি সেটা? আমাদের কিছুদিন যাবত একটি জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মা জিনটা তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমার কাছে এত শক্তি নেই যে আমি তাকে আটকাবো। ঘর বন্ধের জন্য সে ভেতরে আসতে পারছে না। আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। তাহলে কি আর কোনো উপায় নেই? আছে। কি উপায়? তিনি একটি খাতার কলম চান। তাকে খাতার কলম এনে দিলে আরবিতে কিছু একটা লিখতে থাকেন আর বলেন, আল্লাহর উপর ভরসা রাখলে সব ঠিক হবে। আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অভয় অজ্ঞান অবস্থায়। অভিকে চোখে মুখে পানি দেবার পর ওর জ্ঞান ফেরে। প্রায় ১ ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির উপর ছবি তুলে ইমাম সাহেবদের পাঠাই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে যার মাধ্যমে মা জিনটাকে ধোঁকা দেওয়া সম্ভব এবং কিছু দোয়ার নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পাবে না। রিচুয়ালটি হচ্ছে মা জিনটিকে আটকানো সম্ভব নয়, এজন্য তাকে ধোঁকা দিতে হবে। আমাদের ব্যবহার করা কাপড়ের টুকরো, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো ব্যক্তি বা পশুর উপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করা কাপড়ের টুকরো মৃত বস্তুর শরীরে পেঁচিয়ে দিতে হবে। সেই মৃত বস্তুটি বাড়ি থেকে একটু দূরে রেখে আসতে হবে এবং আমাদের অজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। ২ রাকাত নফল নামাজ আদায় করতে হবে। কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে মাজিন আমাদের দেখতে পাবে না। এগুলো করার কারণ মাজিন সেই মৃত বস্তুটিকে আমাদের একজন মনে করে আক্রমণ করবে এবং এই কাজটি তাহাজ্জুদের সময় করতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে আমরা মৃত ব্যক্তি বা পশু কোথায় পাব? তখনই অভির মনে পড়ে যায় যে ২টো ছাগলকে সে জিনটি মেরে ফেলেছিল। সেগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছিলাম। হুজুরকে সেই কথাটি জানানোর পর হুজুর বলেন, ওগুলোকে তুলে নিয়ম মতো সব কাজ করো। আমিও আমার কিছু লোক নিয়ে তোমাদের জন্য দোয়া করব। পরদিন নিয়ম মতো আল্লাহর নাম নিয়ে রাত ৩টার দিকে সব কাজ শুরু করি। শেষ করতে করতে রাত ৩:৩০ বা ৩:৩৩ বেজে যায়। আমরা নামাজ পড়ে দোয়া পড়তে থাকি। ইমাম সাহেব আমাদের সাথে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পার হবার পর বাইরে খুব বাজে একটা আওয়াজ হয়। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। চারিদিকে হিংস্র প্রাণীর গর্জন। মনে হচ্ছে ঘরের চাল আমাদের মাথায় ভেঙে পড়বে। এর মধ্যে আমাদের ঘরের দরজা কিছু একটা ধাক্কায় খুলে যায়। অভি অজ্ঞান হয়ে যায়। হুজুর চিৎকার করে দোয়া পড়তে থাকেন। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। কোথাও কি কোনো ভুল করেছি আমরা? সব উলটপালট হয়ে যাচ্ছে কেন? আমি অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। ঘরের বাহিরে ধস্তাধস্তির আওয়াজ। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই হয়নি। আমার কানে একটি আওয়াজ আসে, আমি মরে যাচ্ছি, একজনের জীবন সে নিয়ে যাবেই, আল্লাহু আকবার। এই বলে চারিদিকে সবকিছু ঠান্ডা হয়ে যায়। মাজিন আব্দুল্লাহর জীবন নিয়ে চলে যায়। আল্লাহর মাগলুক আব্দুল্লাহ নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে চলে যান। এরপর ১ দিন ২ দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনার ঠিক ১০ দিন পর রাতের বেলায় আবারও ছাগলের রুম থেকে সেই আওয়াজ শোনা যায়। বুকের ভেতর যেন ভয় কাটা দিয়ে ওঠে। কিভাবে সম্ভব? ও কি তাহলে আবারও ফিরে এলো? আমরা ভয়ে ভরা চোখ নিয়ে একটু একটু করে ছাগলের রুমের দিকে এগোতে থাকি। রুম খুলতেই দেখতে পাই মেয়েদের মতো বড় বড় চুলের একটা প্রাণী বসে আছে। বস্তুটি ছাগলের শরীর পেঁচিয়ে ধরে রক্ত খাচ্ছে। এই দেখে আমরা দৌড়ে রুমে চলে আসি। এরপর আমরা দেরি করিনি। আমরা কপিলকে কল দেই, তাকে আসতে বলি, সব ঘটনা খুলে বলি। ওই দিন কোনো রকমের রাতটা কাটিয়ে সকালে আমরা কপিলের কাছে চাকরি করব না বলে জানাই।
কপিল সমস্ত ঘটনা শুনে ভুয়া মনে করেন, কিন্তু প্রমাণ হিসাবে আমরা সেই মৃত ছাগলটিকে দেখাই। এরপর তার গাড়িতে করে তায়েব শহরে চলে আসি একজন পরিচিত লোকের কাছে। এরপর ১০-১২ দিন কেটে যায় সেখানেই, কিন্তু আর কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি বলেন, আমাকে ১ মাস সময় দাও। ঠিক ২৮ দিনের মাথায় ইমাম সাহেব আমাকে কল দেন এবং বিস্ময়কর একটা কথা বলেন, তোমাদের সাথে যেটা ঘটেছে সেটা কেউ একজন জেনে শুনে করিয়েছে। কারণ আমি জানতে পেরেছি যে জিনকে আহ্বান করা হয়েছে, জেনে শুনে তাকে ওখানে আনা হয়েছে, এবং এগুলো কে করেছে সেটাও জানতে পেরেছি। তোমরা একদিন যে এই পাকিস্তানি লোকের সাথে খেজুর বাগানে কথা বললে, তারাই এই কাজটি করেছে। কারণ তোমাদের ওখানে ৩টা মিঠা পানির কুয়া আছে এবং তারা চেয়েছিল ওখান থেকে পানি উঠিয়ে বিক্রি করবে, কিন্তু তোমরা ওখানে আসায় ওদের ওই জায়গাটি আর দখল নেওয়া সম্ভব হয়নি। তোমরা চলে আসায় এখন জায়গাটি দখল নিয়ে ওখানে পানির ব্যবসা শুরু করেছে বলে ইমাম সাহেব ফোন রেখে দেন। মানুষ কতটা লোভী হলে এই কাজটা করতে পারে, সে বাংলাদেশেরই হোক বা অন্য দেশের। লোভ সমস্ত মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আমি আর এই বিষয় নিয়ে কাউকে জানাইনি। আমার সাথে সেই ছেলেটি অভি ১ মাস পরেই বাংলাদেশে চলে গেছে। তার কোনো খোঁজ খবর আমার কাছে নেই। মহান আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এসব খারাপ কাজ, লোভ লালসা থেকে বিরত রাখুন। আমিন। আমি এখন একটি তেলের পাম্পে কর্মরত আছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে তিনি তার ফোন নাম্বার সবকিছু দিয়েছেন, কিন্তু আমি সেটা পড়তে পারছি না, কারণ তিনি কোনো একটা কারণে নাম প্রকাশ করতে চান না। ঘটনাটি পড়তে পড়তে একটা পর্যায়ে মনে হচ্ছিল, তাহলে কি অভি মারা গেছে? মানে তিনি যেভাবে লিখেছেন তাতে কিন্তু অনেকেরই হয়তো এটা মনে হতে পারে। আমি বলছি যে অভি কিন্তু আসলে মারা যাননি। ওই যে বলেছিলেন যে অভির জীবনের বিনিময়ে আমাদের বাঁচিয়ে গেল, সেটা কিন্তু অভির নিজের দেহ না, বরং তারা জিনকে ধোঁকা দেওয়ার জন্য যে দেহটি প্রস্তুত করেছিল সেটির কথাই উনি এখানে উল্লেখ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি ঘটনা পাঠাবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাই, সেখানকার ঘটনাগুলো তুলে নিয়ে আসতে চাই। এই যে আপনি কষ্ট করে আমাদের লিখে পাঠালেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতেই পারছি যে আপনার জীবনটা কিন্তু সহজ নয়। আপনি সারা দিন কাজ করছেন, রাতে ক্লান্ত হয়ে ফিরছেন, দুপুরে পড়তে চাইছেন, কিন্তু বিনিদ্রা রাত কাটাচ্ছেন। আবার দেশে ফিরে যাবেন, সেই চিন্তা করতে পারছেন না, কারণ আপনি অনেক ঋণ করে মিডল ইস্টে এসেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনি যে এই ব্যস্ততার মাঝে, এই কষ্টের মধ্যেও আমাদের লিখে পাঠিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আপনার যত সমস্যা আছে মহান আল্লাহ তাআলা যেন সব দূর করেন, এবং আপনার যা প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যেন তিনি পূরণ করেন। বন্ধুরা, ঘটনাটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, এবং সচরাচর কিন্তু এই যে পাহাড়ি আ যে ঘটনাগুলো, এগুলোও আমরা খুব একটা পাই না, এবং মিডল ইস্টে যারা থাকেন এরা কিন্তু অনেকেই ইদানিংকাল দেখছি যে আমাকে নক করছেন এবং আমার সাথে যোগাযোগ করছেন। তারা চাচ্ছেন যে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করি। আমরা পড়ে শোনাই। তো আমরা চেষ্টা করব যে আপনাদের ঘটনাগুলো পাঠানোর জন্য, এবং সবথেকে আ আ আনন্দের যে বিষয়টা, যে আস্তে, আস্তে কিন্তু আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই স্টোরি পাঠানো শুরু করেছেন। বরাবরই বলে থাকি যে যেহেতু আমাদের এই জার্নিটা একদমই নতুন ধরা চলে, তো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে আনন্দ দেবার এবং ভয়ের জগতে নিয়ে যাবার। আ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, এবং সেই জায়গাতে কিন্তু আপনাদের হেল্পটা আমাদের ভীষণ প্রয়োজন। কারণ আপনারা যদি ভালো, ভালো স্টোরিগুলো আমাদেরকে লিখে পাঠান, আমরা কিন্তু আপনাদের ঘটনা পড়ে শোনাবো, এবং সেই ঘটনা কিন্তু আ আপনাদের জন্য একটা পজিটিভ বিষয় নিয়ে, সেই ঘটনা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ সাইড হয়ে থাকবে। সেটা কেন বলছি? কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই আ পাবলিশ করেছি যে যেহেতু আমাদের এই প্রোগ্রামটা সপ্তাহে ৭ দিনই হয়, সেহেতু আপনারা যে ঘটনাগুলো পাঠাবেন, সেই ঘটনাগুলোর মধ্যে যার ঘটনা বা যাদের ঘটনা সবথেকে বেস্ট পারফর্ম করবে এবং যার ঘটনায় ভিউজ সবথেকে বেশি আসবে, আমরা তার জন্য কিন্তু রেখেছি দুর্দান্ত একটি গিফট হ্যাম্পার। কি হতে পারে সেটার জন্য আপনাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ভূত এফএম নাইট। সেখানে আপনি ভূত এফএম নাইট লিখে সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং সেখানে আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন। তো আপনাদের সবাইকে বলছি যে
ঘটনা পাঠাবেন, এবং ঘটনা পাঠাতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে আমাদের আম ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং সেখানে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা ইমেল দেওয়া আছে। আপনারা সরাসরি সেই ইমেলে আপনার জীবনে অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারেন। তো দর্শক ও শ্রোতা, আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ে আমাদের গেস্টের কাছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডের শেষ ঘন্টায়। এবং আপনারা বরাবরই জানেন যে আমাদের এই শেষ ঘন্টাটা একটু বিশেষ স্পেশাল হয়, কারণ হচ্ছে আমাদের সাথে এই শেষ ঘন্টায় জয়েন থাকেন আমাদের জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই ইতিমধ্যেই কিন্তু আমাদের একটি এপিসোডে কথা বলেছেন, এবং আমরা প্রতিনিয়ত চাই যে জাকারিয়া ভাই আমাদের সাথে থাকুক। এবং আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনা আপনি আমাদের কাছে পাঠাতে চান এবং জাকারিয়া ভাইকে শোনাতে চান, তাহলে কিন্তু আর কাল বিলম্ব না করে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনা পাঠাতে পারেন। এবং যদি চান যে না, আপনার জীবনে ঘটা ঘটনাটি আসলে প্যারানরমাল নাকি সায়েন্টিফিক, সেটা যদি জাকারিয়া ভাইকে দিয়ে জানতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে কমেন্টসে খুব ছোট্ট করে আপনার প্রবলেমটার কথা বলে কমেন্টস করতে হবে, এবং আমরা কিন্তু সবসময় কমেন্টসে অ্যাক্টিভ থাকি। সো আর কথা বাড়াতে চাই না, আমরা এখন সরাসরি চলে যেতে চাই জাকারিয়া ভাইয়ের কাছে। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম এবং আসসালামু আলাইকুম সাদ ভাই ওয়ালাইকুম এবং আসসালাম। প্রিয় লিসেনার। আমি ভালো আছি। সত্যি আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। ইতিমধ্যেই দেখলাম যে প্রথম এপিসোডে অনেক দর্শক শ্রোতারা আপনাকে পেয়ে খুব খুশি, এবং তারা চাচ্ছেন যে না, আপনি কন্টিনিউ করেন। এটা সত্যি অনেক আনন্দের ব্যাপার। তো এখন আমরা আসলে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একটা প্রথম যে এপিসোডটাতে ছিলেন, সেখানে কিন্তু আপনি থেমেছিলেন যে আপনার জীবনের আপনি কিভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে ইনভলভ হলেন এবং কিভাবে আপনি আবার এই ব্ল্যাক ম্যাজিক ছাড়লেন। তো এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো এত কাজ করেছেন, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা আসলে অতি ভৌতিক বা যেটার ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেননি? ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি আসলে এটা বলবো না। কারণ যেহেতু আমি এই প্যারানরমাল বিষয় নিয়েই, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমি কাজ করেছি। তো এরকম অনেক ঘটনাই আমার জীবনে ঘটেছে। আচ্ছা। আপনি কিন্তু প্রথম এপিসোডে বলছিলেন যে আপনার সাথে জিন আছে, হ্যাঁ, এবং ছিল, আগে ছিল, আচ্ছা, তার মানে এখন নেই। এখন নেই। এবং আমি কিন্তু সবসময় একটা জিনিস ফলো করছি যে আপনার হাতে একটা রিং, মানে যেটাকে আংটি বলা হয়, হ্যাঁ। আপনি ওটা পরে থাকেন। আমি কি এই আংটির বিশেষত্বটা একটু জানতে পারি? এই আংটিটা নিয়ে আপনি আমাকে কিছু কথা বলেছিলেন, যার জন্য এই আংটির বিশেষত্বটা জানা। তো এই আংটির আসলে গুণাবলীটা কি? এই আংটির কথা যদি আমি বলতে যাই সাদ ভাই, তাহলে এই আংটি নিয়ে একটা ঘটনা আছে, সেটা আমার বলতে হবে আগে। শিওর, আমি চাই যে আপনি ঘটনাটা বলেন। আ আমি, আমার যে উস্তাদ ছিল, আমার ফ্রেন্ডের নানু, উনি আমাকে বলেছিলেন যে একটা মুকুট আছে। যেই মুকুটটা দিয়ে নাকি অনেক আধ্যাত্মিক কাজ করা যায়, কাউকে বশ করা যায়, বশীভূত করা যায়, কিংবা এই মুকুট দিয়ে অনেক জিনকে অধীনে আনা যায়। হুম, হুম। কিংবা আপনি কাউকে ভালোবাসেন, তাকে আপনি বশ করতে পারবেন। আচ্ছা। কিংবা আপনি একজন মানুষকে যা বলছেন, উনি সবকিছু আপনার শুনবে। যা বলবেন তাই মানবে। আচ্ছা, আমি আপনাকে এবং সরি টু আমি সে হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের সাথে আছেন জাকারিয়া ভাই। কিন্তু আপনাদের সবাইকে একটু বলে রাখছি, জাকারিয়া ভাই কিন্তু, বা শুধু জাকারিয়া ভাই বা আমরা কিন্তু কোনো সমস্যার সমাধান করি না। সবকিছুর সমাধানকারী মহান রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। কিন্তু তার বাইরে গিয়েও যদি আপনি চান যে না, আপনার প্রবলেমটা আমরা দেখি বা আপনার ট্রিটমেন্ট করি, আমরা এই ধরনের কোনো কার্যকলাপের সাথে টোটালি জড়িত না। জাকারিয়া ভাই, আমরা আবার গল্পে ফিরতে চাই। হ্যাঁ। তো এই যে মুকুটটা আছে সাদ ভাই, এই মুকুট দিয়ে এমন এমন কিছু কাজ করা যায় যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। ওকে। যেমন আপনি চাইলেই ভ্যানিশ হতে পারবেন। পসিবল? হ্যাঁ, পসিবল। কি বলেন? এটা আমি আমি ঘটনাটা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে শিওর। পারবেন। যখন আমার উস্তাদ আমাকে এই জিনিসটা বলেন যে একটা মুকুট আছে, এটা দিয়ে এটা করা যায়, হুম, হুম। তখন
কিভাবে করা যায় সেটা আমি উস্তাদের কাছে শুনি, আচ্ছা। এবং উস্তাদ মারা যাওয়ার পরে আমি এই কাজটা করি। আমি আহ, একটা শ্মশানে যাই। হুম। শ্মশানে সাদ ভাই, মানুষ যখন দাহ করা হয় তখন দেখবেন যে সনাতন ধর্মী যে মানুষগুলো আছে তারা ওই যে কাঁধে করে একটা মাটির কলসি হুম, হুম, হুম। নিয়ে উম, ওই যে লাশটা আছে তার চতুর্দিক দিয়ে ঘুরে, ঘুরে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঘুরে, তারপর একটা পর্যায়ে কিন্তু ওই কাঁধ থেকে ওই কলসিটা ফেলে দেয়। হ্যাঁ। ওইরকম একটা কলসি, যে কলসিটা কাঁধ থেকে পড়ার পরে কলসির যে মাথাটা আছে হুম, হুম। সেটা ভাঙেনি, আচ্ছা। অক্ষত আছে। এরকম একটা কলসির মাথা আমার লাগবে। ওকে। তো আমি যাই রাতের বেলায়, ওই কলসির মাথাটা আমি নিয়ে আসি, এবং নিয়ে আসার সময় আমার সাথে কিছু ঘটনা ঘটে সাদ ভাই। আমার উস্তাদ আমাকে বলেছিল যে ওই কলসির মাথাটা যদি তুমি নিয়ে আসতে যাও, হুম, হুম। তোমাকে অনেকেই অনেক কণ্ঠে, অনেক পরিচিত কণ্ঠে তোমাকে পেছন থেকে ডাকবে। ওকে। তোমার কাছের মানুষ হতে পারে, তোমার বাবা মা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, তোমার বন্ধু বান্ধব হতে পারে, হুম, হুম। খুবই কাছের পরিচিত মানুষের কণ্ঠে তোমাকে ডাকবে, এবং কি আমাকে ডাকেও। আচ্ছা। কিন্তু পেছনে ঘুরে তাকানো যাবে না। হুম। তো আমি যাই, আমাকে অনেকে ডাকে, আমি পিছনে ঘুরে তাকাই না। তারপর আমি সাদ ভাই কিছু বুট, আমি কিছু বুট কালেক্ট করি। বুট বলতে? বুট বলতে আমরা যে বুটগুলা খাই, ও দোকানে যে আচ্ছা। বিক্রি করে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ। এই বুটগুলা নেই। নেওয়ার পর এই বুটগুলো আমি ভাজি, আচ্ছা। ভেজে একটা জায়গায় রাখি। হুম। এবং আমার ওস্তাদের দিয়া একটা মৃত পেঁচা পাখি আমার কাছে ছিল, হ্যাঁ। সেটাও দরকার আছে এখানে। আচ্ছা। তো এগুলো নিয়ে আমি এমন একটা মাঠে যাই অমাবস্যা রাত্রে, আচ্ছা। যেই মাঠে কোনো লোকজন থাকে না, খুবই নির্জন। এবং গ্রাম অঞ্চলে কিন্তু দেখবেন যে অনেকেই এই গরু ছাগল যেগুলো আছে এগুলা রাত্রের বেলাও ছেড়ে দিয়ে রেখে দেয়, হুম। মানে কেউ কারো গরু ছাগল নেয় না। জি। তো তেমনই এরকম একটা জায়গায় যেখানে গরু রাখা আছে কিন্তু কোনো মানুষ নেই, অমাবস্যা রাত। তো আমি যাই, যাওয়ার পর ওই মাটির যে কলসির যে মাথাটা ছিল ওটা আমি ওখানে ওই একটা গরুর মাথার উপরে রাখি, এবং ওই গরুর মাথার উপরে ওই কলসের মাথাটা রাখার পর সাদ ভাই, ওই ভেতর থেকে, ওই কলসের মাথার ভেতর থেকে কিছু জিন বের হয়ে আসে, এবং ওই জিনগুলো খুবই রাগান্য অবস্থায় ছিল এবং আমাকে ধরতে আসে, আমাকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। মানে কি আপনি কি দেখতে পাচ্ছিলেন জিনকে? আপনি স্পষ্ট দেখতে হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছিলেন? হ্যাঁ, অনেকটাই আপনার ছায়ার মতো, ধোঁয়ার মতো কিছু একটা, আচ্ছা। কিন্তু একটা আকৃতি বোঝা যাচ্ছে, আচ্ছা। যে একটা আকৃতি আছে, হাত আছে। হুম, হুম। না, আমি এজন্য মুখ বললাম আছে। যে অনেকেই বলে যে জিনের আচ্ছা সিং আর কি। থাকে। মানে জিনের অরিজিনাল যে রূপটা, এটা তো আমি যতদূর জানি যে এটা মানুষ সচরাচর দেখতে পারে না। কিন্তু জিনের বিভিন্ন রূপ হয়তোবা মানুষ দেখে। হ্যাঁ, জিন বিভিন্ন রূপ, ওরা মানে তারা ইচ্ছা করলে যে কোনো রূপ নিতে পারে, জি। এই ক্ষমতা তাদের আছে। জি। তো তারা যখন বের হয়ে আমাকে ধরতে আসছিল, তখন আমি আমার ব্যাগে যে কিছু বুট ছিল, ভাজা বুট, হুম, হুম। এই বুটগুলো আমি মাঠে মানে ছড়িয়ে দিই। আচ্ছা। দেওয়ার পর তখন ওই জিনগুলা কি করে, ওই বুটগুলা খেতে যায়। আচ্ছা। যখনই ওই জিনগুলা বুটগুলা খেতে যায় তখনই আমি কি করি, ওই জিনগুলোর মধ্যে একটা জিন ছিল যার মাথায় একটা মুকুট ছিল, আচ্ছা। ওই মুকুটটা আমি নিয়ে নেই। হুম, হুম। নিয়ে যখন আমি চলে আসছিলাম তখন ওই বুটগুলো খাওয়া শেষ করে আবার সামনে এসে দাঁড়ায়। জি। তখন আমার ব্যাগে যে আমার গুরুজি, আমার উস্তাদের যে দেয়া মৃত একটা পেঁচা পাখি ছিল, হুম, হুম। সেই পেঁচা পাখিটা আমি যখন বের করে তাদের দেখাই, তারা ভয় পেয়ে চলে যায়। তো চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে আসি। তারপরে সাদ ভাই ঘটে আসল ঘটনা। আমি বাড়িতে আসার পর প্রতিদিন আমার বাড়িতে আমার ফ্যামিলির সাথে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে।
যেমন? যেমন ধরেন আমরা তো গ্রামের বাড়িতে থাকতাম। হুম, হুম, আমাদের ঘরটা ছিল বাঁশের বেড়ার ঘর, জি। টিনের চাল। হুম, হুম, খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। তো আমাদের যে ঘরে যে আলনা থাকে, গ্রামে কিন্তু দেখবেন যে আলনা থাকে, কাঠের আলনা, জি। বাঁশের আলনা থাকে, কাপড় রেখে দেয় ওখানে। দেখা যেত যে আলনার যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো বের করে উঠোনে রেখে দিছে সবগুলো, আচ্ছা। আওলা ঝাওলা করে। আবার দেখা যায় যে মা রান্না করে রাখছে, রান্নার মানে পাতিলের খাবারগুলো সবকিছু ফেলে দিয়ে পাতিল উল্টো করে রেখে দিছে। আচ্ছা। এরকম বিভিন্ন ঘটনা বাড়িতে ঘটতে থাকে এবং আমি তো জানতেছিলাম যে কেন হইতেছে এইসব। হুম। আমার বাড়ির কেউ এইসব বুঝতে পারতেছিল না এবং এরকম ঘটনাও ঘটে যে রাত্রির বেলায় আমার যে ঘরে চাল আছে সেই চালের উপরে কেউ একজন হাঁটতেছে, দৌড়াইতেছে এবং ও যে হাঁটতেছে, আপনি চালের উপরে হাঁটলে কিন্তু, দৌড়াইলে কিন্তু চাল ট্যাপ খায়। হুম। সাদ ভাই, জি। ওইরকম ভাবে আমার চালে যে ট্যাপ খাইতেছে সেটাও আমার পরিবারের সবাই দেখতেছে আচ্ছা। এবং গুংরায় গুংরায় সাদ ভাই একটা কথা বলতেছে যে আমার জিনিস আমাকে দিয়ে দেন, নয়তো আমি তোর ক্ষতি করব। আচ্ছা। এইভাবে বলতেছে। তো আব্বাও বুঝে উঠতে পারতেছিল না যে কি হচ্ছে আমাদের সাথে। হুম, হুম, তো তখন আমাদের গ্রামের কেউ একজন বলে যে তোর ছেলে তো ওই কালো জাদুর চর্চা করে, দেখবে ওইখানে কোনো ঝামেলা হয়েছে। জি। তো আমি যে কালো জাদুর চর্চা করি এগুলো আব্বা জানতো, কিন্তু এভাবে পাত্তা দিত না, যে পোলাপান মানুষ এগুলা কি করে হুদাই সিরিয়াস ভাবে নিত না জি। এবং আমার আব্বা এগুলা বিশ্বাসও করতো না। আচ্ছা। কিন্তু যখন আমার গ্রামেরই একজন আমার বাবাকে এই কথাটা বলে, তখন আমার বাবা ওই বিষয়টা আমলে নেয় আচ্ছা। এবং আমাকে এসে ডেকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করে যে জাকারিয়া, সত্যি করে বল কি হয়েছে, তুই কিছু করিসনি তো? আমি কয়েকবার না করার পরে বাবা আমাকে কসম দেয়। তখন আমি বাবাকে বলি যে হ্যাঁ বাবা, এটা করছি আমি, আমার জন্যই এই ঘটনাগুলো ঘটতেছে। আচ্ছা। তখন আমার বাবা আমাকে কসম দিয়ে বলে যে তুই এগুলা দিয়া, নয়তো আমার মরার মুখ দেখবি। আচ্ছা। তো যেহেতু বাবা ওইভাবে বলছে, কসম দিয়ে ফেলছে, আমি ওই জিনিসটা কি করব, কোথায় দিব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো সেদিন ওইভাবেই যাওয়ার পরে আমি রাত্রে ঘুমাই। হুম, হুম, ঘুমের ঘরে স্বপ্নে আমি দেখি যে একটা কালো অবয়ব হুম, হুম, আমাকে খুব রাগান্নভাবে বলতেছে যে এই তুই এটা নদীতে ফেলে দিয়ে আয়। হুম, নদীতে ফেলে দিয়ে আমি বুঝতে পারলাম যে আমি যেটা স্বপ্নে দেখছি হুম, সেটা আমাকে ইঙ্গিত দিছে কোথায় কি করতে হবে। জি। আমি তখন ওই মুকুটটা নিয়ে আমি নদীতে ফেলে দিয়ে আসি এবং পরের দিন রাতে আমি যেটা স্বপ্নে দেখি, ওরা খুবই নাকি খুশি হয়েছে, আমার প্রতি অনেক হ্যাপি, আমি যেহেতু জিনিসটা নিছিলাম হুম, হুম, এবং তাদের দিছি, ওরা সন্তুষ্ট। আচ্ছা। সাধারণত তাদের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে না, অনেক কবিরাজ থাকে যারা জিনদের বশ করে রেখে দেয়। আচ্ছা। আমি ওইরকম কোনো কাজ করিনি, আমি একটা জিনিস নিছি এবং দিয়ে দিছি, সেই জন্য তারা খুশি হয়ে আমাকে একটা আংটি দিয়ে যায়, যে আংটিটা আমার হাতে দেখতেছেন, যে আংটির কথা আপনি বললেন। আচ্ছা। আহ, এই আংটিটা কিন্তু আমাকে স্বপ্নে দেয়। আচ্ছা। স্বপ্নে দেয়, কিন্তু মজার বিষয় হচ্ছে সাদ ভাই, আমি ঘুম থেকে উঠে দেখি এই আংটিটা আমার হাতে। ওকে। আমি জিনিসটা কিন্তু স্বপ্নে পাইছি, অথচ ঘুম থেকে উঠে দেখি এই আংটিটা আমার হাতে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে এই আংটিটা আপনি পরিধান করবার পর কি আপনার জীবনে কোনো কিছু ঘটেছে? না, আমার সাথে ওইরকম কিছু ঘটে নাই, কিংবা এই আংটির আধ্যাত্মিকতাও ওইরকম ভাবে আমি কিছু দেখিনি। তবে আমি এই আংটির উপর একটা বিশ্বাস রাখি যে আমার লাইফটা, আমার মনে হয় এই আংটিটা চেঞ্জ করে দিছে। আংটিটা চেঞ্জ করে দিছে বললে ভুল হবে, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। জি, হ্যাঁ, এটা একটা উসিলা মাত্র। জি। আমার লাইফটা কিন্তু সাদ ভাই এরকম ছিল না।
আমি আগেও বলেছি যে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। জি। আজকে আমার খুব ভালো একটা অবস্থা হয়েছে। ঢাকায় আমার একটা বাড়ি আছে। উম আমি একটা বিজনেস করছি। সবকিছু আমার মনে হয় যে এটার উসিলায় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সেটাই সবকিছুর দেবার মালিক তো আল্লাহ তাআলা। তো আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো সচরাচর শুনি যে মানে আসলে জিন সম্পর্কে তো মানুষের অনেক আগ্রহের কোনো শেষ নেই। হ্যাঁ, তো আমরা যতদূর জানি যে জিনেরা আসলে তাদের খাদ্য হচ্ছে আম হাড্ডি, তারপর হচ্ছে গোবর। তো এগুলা কি আসলেও সঠিক? হ্যাঁ, এগুলো সত্যি। জিনেরা সবকিছুই খায়। মানুষের মতো, আপনার মতো, আমার মতো সবকিছুই খায়। কিন্তু তাদের পছন্দের খাবার হচ্ছে গোবর এবং হাড্ডি। এবং তাদের থাকার জায়গা হচ্ছে বিভিন্ন ময়লা জায়গা। যেমন ডাস্টবিন, বাথরুম, এই জায়গাগুলো। মানে খারাপ যে জিনগুলা এদের হ্যাঁ, থাকার জায়গা হচ্ছে ময়লা জায়গা, হ্যাঁ, রাইট? এদের আলাদা কোনো রাজ্য নেই। এরা আপনার সাথে আমার সাথেই থাকে, আমাদের সাথেই থেকে এই পৃথিবীতেই থাকে। ওকে। আচ্ছা, এতদিন ধরে আপনি যেহেতু এটার চর্চা করেছেন এবং আপনি এ সম্পর্কে জানেন। একটু জানতে চাচ্ছি যে আপনি যে এগুলা চর্চা করেছেন আপনার ফ্যামিলির উপর কি এর কোনো প্রভাব পড়েছে? আ না সাদ ভাই, আমার ফ্যামিলির উপর এরকম প্রভাব পড়েনি। তবে আমি অনেক প্রবলেমের ফেস করেছি আরকি। যেমন আমি ধরেন একজন মানুষকে একজন আমার কাছে আসছে, একজনকে ব্ল্যাক ম্যাজিক করতে হবে। আমি সেটা করেছি। আমি জিন চালান করেছি এবং সেটার ইফেক্ট আমার উপর অনেক পড়েছে। যেমন সাদ ভাই, আমি কিন্তু প্যারালাইজড ছিলাম অনেকদিন। আচ্ছা। এই জিন মানে আমি যার কাছে জিন চালান করেছিলাম, উনি উনি সুস্থ হওয়ার জন্য একজন হুজুরের শরণাপন্ন হন এবং সেই থেকে সেই বানটা উল্টা কাজ করে আমার উপর। আচ্ছা। তার মানে এই লাইনে থাকলে ক্ষতি হবে এটা হ্যাঁ, 100%, হ্যাঁ সিউর। রাইট? আমরা আপনার কাছে ফিরবো তার আগে আসলে গত এপিসোডের কিছু কমেন্টস আমি এখন পড়ে নিতে চাই। কারণ গত এপিসোডে যে প্রোগ্রাম করেছিলাম সেখানে অনেকেই কমেন্টস করেছিলেন। আমাকে কমেন্টস করেছেন। রাতুল লিখেছেন যে, "ভাইয়া জাকারিয়া ভাইয়ের প্রোগ্রামটা ভালো লাগছে এবং আ উনার কথা শুনে মনে হচ্ছে উনি খুব সহজ সরল। জি, জাকারিয়া ভাই সহজ সরল টাইপের মানুষ এবং যথেষ্ট পরিমাণ ভালো মানুষ।" আমাকে কমেন্টস করেছে রিতা লিখছে, "আমার জীবনের সাথে কিছু ভৌতিক ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা আমি আজ পর্যন্ত দাঁড় করাতে পারিনি। আমি চাই আমার ঘটনাটা আমি জাকারিয়া ভাইকে দিয়ে একটু ব্যাখ্যা করাতে চাই। সেটার জন্য কিন্তু আমি বরাবরই বলে আসছি যে আপনার ঘটনা যদি আপনি চান যে জাকারিয়া ভাই জানুক তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে খুব ছোট্ট করে আপনার সেই ঘটনাটা আ লিখতে হবে এবং সেটা জাকারিয়া ভাই ইনশাআল্লাহ পড়ে শোনাবেন। অ্যা আপনাকে জানাবেন যে আপনার আসলে সায়েন্টিফিক কোনো প্রবলেম নাকি প্যারানরমাল। আম রতন লিখছেন যে, "ভাইয়া এখন অনেক রাত তারপরেও শুনছি আম পড়ালেখা বাদ দিয়ে।" না ভাই, পড়ালেখা বাদ দিয়ে শোনা যাবে না। পড়ালেখা করে তারপরে আপনি সময় পেলে আমাদের প্রোগ্রাম শুনবেন। সেটাই সবথেকে ভালো হবে। আমাকে আরো অনেকেই লিখেছেন রাহুল লিখছেন রাজবাড়ী থেকে বলছে, "ভাইয়া ঘটনা শুনছি। এতদিন ইমেল শুনতাম, এখন নতুন একটা পার্ট জয়েন হয়েছে। জাকারিয়া ভাই, প্রোগ্রামটা ভালো লাগছে এবং আশা করি আপনারা অনেক দূর এগিয়ে যাবেন।" থ্যাংক ইউ সো মাচ রাহুল। আপনি আমাদের সাথে থাকবেন এবং আ পরবর্তীতে আমাদেরকে আপনি আপনার জীবনে যদি কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু আমাদেরকে ইমেইল করে পাঠাবেন। আমরা আপনার ঘটনা ইমেইল আকারে পড়ে শোনাবো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং আপনার জীবনে সত্যিই যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আপনি জাকারিয়া ভাইকে দিয়ে আম দেখাতে চান অথবা যদি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই তাহলে কিন্তু অবশ্যই ইমেইল করতে হবে। জাকারিয়া ভাইকে শোনাতে চাইলে সেটা আ কমেন্ট বক্সে খুব স শর্ট করে লিখতে হবে। তো আমরা আবার জাকারিয়া ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছি ভাইয়া। যে জায়গাটাতে ছিলাম আসলে। হ্যাঁ, জিন আছে। আমরা যেহেতু মুসলমান, জিন আমাদেরকে বিশ্বাস করতে হবে। জিনের না, মুসলিম হলে তো অবশ্যই জিন বিশ্বাস করতেই হ্যাঁ, হবে। এবং জিনেরা আমাদের সাথেই চলাফেরা করে। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু জিন আছে। সাদ ভাই। ওকে, হ্যাঁ, এবং আপনাকে কন্ট্রোল করছে। আচ্ছা।
আর আমি গত এপিসোডে একটা কথা বলেছিলাম যে জিন আপনি চাইলেও কিন্তু জিনের সাথে কথা বলতে পারবেন, সাক্ষাৎ করতে পারবেন, আপনি নিজে জিন হাজির করতে পারবেন। আচ্ছা। আপনি জানেন কিনা জানি না, কোরআনে কিন্তু সূরা জিন নামে একটা আয়াত জি। সূরা আছে, জি। সেটা আমল করে আপনি জিন হাজির করতে পারবেন। ওকে। আচ্ছা, আমি কিন্তু জানি যে জিন হাজির করতে হলে বিশেষ কিছু আমলের প্রয়োজন হয় এবং সেটা খুবই ভয়াবহ, কারোর জন্য হয়তোবা ভালো কিছু বয়ে আনে, কারোর জন্য খারাপ কিছু বয়ে আনে। বাট এই আমলটা কি আসলে মানে সবার জন্যই ভালো? না, সবার জন্য এটা ভালো না। কারণ সাদ ভাই, জিন কিন্তু অনেকে অনেকভাবে জিন হাজির করে, জি। জিন সাধন করে। এটা একটা হচ্ছে আপনার হোয়াইট সাইড, একটা হচ্ছে ব্ল্যাক সাইড। ওকে। হ্যাঁ, হোয়াইট সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোরআনের ধারা যে জিনগুলো হাজির করে আমল করে। জি। আরেকটা হচ্ছে ব্ল্যাক সাইড, এটা হচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন কিছু নিয়মকানুন করে এই কাজগুলো করতে হয়। এবং আপনি চাইলে আপনি আপনি যদি দুর্বল মনের অধিকারী হন, আপনি পারবেন না। আচ্ছা। কারণ এমনভাবে আপনার সামনে আসবে, হুম। এমন চেহারা নিয়ে, আপনার যদি হার্টের সমস্যা থাকে আপনি স্ট্রোক করবেন। না, আমি কিন্তু শুনেছি যে যারা আসলে জিন হাজির করার চর্চা করেন বা আমল করেন, এরা যখন আমল করেন একটা সময় আমলের শেষের দিকে হোক আর যখনই হোক, এদের সামনে হয়তোবা অনেক বড় সাপ আকারে, বাঘ আকারে হাজির হয়। হ্যাঁ, জিন ইচ্ছা করলেই যে কোনো রূপ ধারণ করতে পারে, আপনার রূপ নিতে পারে, আমার রূপ নিতে পারে। এবং এর মধ্যে হচ্ছে তাদের সবথেকে পছন্দের রূপ, এটা হচ্ছে সাপ এবং বিড়াল এবং কুকুর। এই আচ্ছা। ৩টা রূপ তারা বেশি পছন্দ করে। তবে জাকারিয়া ভাই, আমি যতটুকু জানি যে সুন্নাহসম্মতভাবে কিন্তু জিন মানে মানুষের আয়ত্তে আনা বা যেটাকে বলে জিনকে বন্দী করে রাখা, হ্যাঁ। এটা কিন্তু উচিত না, না। আমি যতটুকু জানি। হ্যাঁ, যেমন কারণ আপনার বিবেক আছে, আপনার মন আছে, আপনি কষ্ট পান, তাদেরও মন আছে, তাদেরও বিবেক আছে, তারাও কষ্ট পায়। মানে প্রত্যেকেরই একটা স্বাধীনতা স্বাধীনতা আছে। আছে। কারণ আপনি যখন আম আ জিনকে বশে আনবেন তখন কিন্তু তার সেই স্বাধীনতাটাকে না, থাকে না। হস্তক্ষেপ করা হলো হ্যাঁ, আরকি। এই জন্যই সাদ ভাই আপনারা দেখবেন যারা ব্ল্যাক ম্যাজিক করে, জি। তারা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তাদের এমনভাবে মৃত্যু হয় খুবই ভয়ানক। যেমন আমার যে গুরুজি আছে তার সাথে হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আপনার গুরুজির নির্মমভাবে মৃত্যু হ্যাঁ। হয়েছিল। কারণ তাদেরকে যখন বন্দী করা হয়, তাদের কিন্তু আপনাকে যদি একটা মানুষ বন্দী করে রাখে, হু, হু। আপনাকে কষ্ট দেয়, আপনার কিন্তু তার প্রতি রাগ হবে এবং সুযোগ অবশ্যই। পেলেই আপনি তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন। অবশ্যই। ঠিক তেমন তারাও। তো যাই হোক, জাকারিয়া ভাইয়ের সাথে খুব আ অল্প সময়ে হয়তোবা কথা বলতে পারি। আচ্ছা, এই যে অনেকেই বলে যে জিন দিয়ে ব্লাক ম্যাজিক করা হয় এবং আবার অনেকেই বলে মানুষ দিয়েও ব্লাক ম্যাজিক করা হয়। জিন দিয়ে কি আসলে ব্লাক ম্যাজিক করা সম্ভব? মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেই সাদ ভাই জিন দিয়ে। আচ্ছা। যখন একটা লোক আমার কাছে আসে যে আমার ওই মেয়েটাকে চাই, ওই মেয়েটাকে হুম, বিয়ে করতে হবে কিংবা হুম। ওই মেয়েটা আমি বিয়ে হতে দিব না। জি। হুম? তখন আমি কি করি? আমি আমার প্রসেসিং করে আমি জিন চালান করি এবং যেই জিনটা ওই কাজটা করতে পারবে, সাদ ভাই, সব জিন কিন্তু সব কাজ করতে পারে না এবং সব জিনের ক্ষমতা কিন্তু একরকম থাকে না। জি। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানে যে মানে বোঝে না বিষয়টা যে জিন, সব জিনই উঠতে পারে, সব জিনই আপনার দ্রুত গতিতে যেতে পারে। জি। এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা। সব জিনের ক্ষমতা একরকম থাকে না। একেক জিনের ক্ষমতা একেক রকম। মানে মানুষের মধ্যে যেমন দুর্বল চরিত্রের মানুষ হ্যাঁ। আছে, শক্ত শক্ত মানুষ আছে, জিনেদের মধ্যেও সেম, হ্যাঁ। সেটাই তো? হ্যাঁ, একেক জিনের একেক প্রতিভা থাকে। যেমন কিছু জিন আছে আপনার পানিতে যেতে পারে না। হুম। আবার কিছু জিন আছে যারা পানিতেই থাকে এবং সমুদ্রে থাকে। আচ্ছা, পানির নিচেই থাকে। আচ্ছা। এরকম জিন আছে। এবং যখন আমি মানে আমি কাজের উপর নির্ভর করে, বেসিস করে আমি ঐরকম জিন আ নিয়ে আসি। ওই জিন ধারায় আমি কাজ করি। ওই জিনদেরকে আমি চালান করে দেই। তখন তারা গিয়ে ওই কাজগুলো করে আসে। আচ্ছা, একটা জিনিস খুব জানার ইচ্ছা যে যখন একটা জিনকে দিয়ে কোনো কাজ করানো হয়, তখন সেই জিনের কি কোনো ডিমান্ড থাকে?
যে আমি এই কাজটা করে দিব, আমাকে বিনিময়ে এটা দিতে হবে? হ্যাঁ, ডিমান্ড থাকে। যেমন কোনো লোক আসলে আমরা তাদেরকে বলি যে অমুক মুড়ে গিয়ে কিংবা অমুক পুকুরে এটা মানে একটা খাবার দিয়ে আসতে হবে, কিংবা একটা ছাগল বলি দিতে হবে। আচ্ছা, বলি দিয়ে এই খাবারটা, এই ছাগলের মাংসটা ওইখানে দিয়ে আসতে হবে। এই জিনিসগুলো তারা চায়। তখনই আমি এই কথাগুলো তাদের বলি যে একটা ছাগল লাগবে, কিংবা একটা কবুতর লাগবে, একটা মুরগি লাগবে। জাকারিয়া ভাই, এত কথার মধ্যে আসলে আমি একটা কথা মিস্টেক করে গেছি, যেটা জানাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে আপনিও তো আমল করেছেন, জিন হাজির করেছেন। তো আপনার কাছে কি, আপনি যখন আমল করেন, যে তখন কি আপনি কোনো কিছু টের পেয়েছিলেন, বা আপনার কাছে মানে তখনকার অনুভূতিটা কি ছিল? মানে যে আমার শুরুর দিকটা, জি, জি। সাদ ভাই, আমি যখন এই চর্চাটা করি তখন প্রথম আমি এই জিনিসগুলো উপলব্ধি করতে পারিনি, বুঝতে পারিনি, কিংবা আমার সাথে ওরকম কিছু ঘটেনি। আচ্ছা, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমি যে রাস্তা দিয়ে হাঁটি, কেউ আমার মানে আমার পেছনে পেছনে মানে কিংবা আমার সাথে সাথে আসছে, আচ্ছা, কিন্তু কেউ নেই। আচ্ছা। আমি কোনো জায়গায় গেলে আমার আমার কাছে মনে হয় যে আমি এখানে একা নাই, আমার সাথে কেউ একজন আছে। হুম। এবং মাঝে মধ্যে কানের কানের পাশে কেউ ফিসফিস করে কথা বলে যায়, আচ্ছা, এমন একটা জায়গায় যেখানে কেউ থাকে না। আচ্ছা, আবার সাদ ভাই, আমি এটাও দেখি মাঝে মধ্যে যে স্বপ্নে আমাকে এসে খুব ভয় দেখায়, আচ্ছা। এমনভাবে ভয় দেখায় যেটা বলার মতো না। এর মধ্যে তো এমন হয়েছে সাদ ভাই, আমি হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি বিছানার উপরে হাওয়ায় ভেসে আছি। যখনই আমার চোখটা খুললো সাদ ভাই, আমি টাচ করে বিছানায় পড়ে গেলাম উপর থেকে। ওহ মাই গড! এরকম ঘটনা আমার সাথে ঘটে। তো এইভাবে যখন ঘটতে শুরু করলো, তখন আস্তে আস্তে আমার উস্তাদ কিন্তু সাদ ভাই আমাকে বলেছিল যে তুমি যখন এই কালো বিদ্যা চর্চা করবা, তখন তোমার সাথে অনেক ঘটনায় ঘটবে, এই প্রবলেমগুলো তোমার ফেস করতে হবে। হুম, হুম। এবং সাদ ভাই, আগেই বলেছি, আমাকে আমার উস্তাদ একটা পেঁচা পাখি আমাকে দিয়ে গেছিলেন। জি, যখনই আমি কোনো বিপদে পড়ি, কিংবা কোনো জিন আমার কোনো ক্ষতি করতে আসে, অনেকেই তো আমার ক্ষতি করতে আসছে, তখনই সাদ ভাই আমি আমার ওই পেঁচা পাখিটা বের করে রাখি। তখন আমার কোনো সমস্যা হয় না। সর্বোপরি একটা কথা কি জানেন সাদ ভাই, এই যে ব্ল্যাক ম্যাজিকটা, এটার পেছনে যেই সবথেকে বড় শক্তিটা কাজ করে, এটা হচ্ছে শয়তানের শক্তি। আচ্ছা। শয়তানের সাহায্য ছাড়া হুম, হুম। আপনার এই ব্ল্যাক ম্যাজিক করা পসিবল না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখানেই থামছি। আমাদের আজকের এপিসোড আমরা শেষ করব। তার আগে আপনাদের সবাইকে বলে রাখছি, জাকারিয়া ভাই কিন্তু প্রতিনিয়তই বলছে যে ব্ল্যাক ম্যাজিক টোটালি খারাপ একটা জিনিস। এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা যারা করেন তারা বুঝতে পারবেন, তারা জানেন ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর, এবং যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হন তারাও কিন্তু জানেন এই ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর। তাই সবাইকে বলবো, এই কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। যারা মুসলিম তাদের জন্য এই ব্ল্যাক ম্যাজিক পরকালে অনেক ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াবে। এবং এবং শুধু পরকালে না, যারা মূলত ব্ল্যাক ম্যাজিক করেন তাদের কিন্তু এপারেও পরিণতি অনেক খারাপ হয়। তাই ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। এবং জাকারিয়া ভাই কিন্তু এখন সে যখন একটা ভুল জায়গাতে ছিল, সে সেই জিনিসটাই এখন আপনাদের মাঝে শেয়ার করছেন, যে একটা সময় সে ভুল একটা জায়গাতে ছিল, এবং তিনি এখন সম্পূর্ণ এই চর্চাটা বাদ দিয়ে তিনি আল্লাহর পথে ফিরে এসেছেন। এবং আমরা চাই জাকারিয়া ভাই এই খারাপ পথ ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে ভালো পথেই থাকুক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। জাকারিয়া ভাইয়ের কাছে আরো অনেক কিছু জানবো, অনেক কিছু জানার আছে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোড পর্যন্ত। এবং আপনার জীবনে যদি এমন কোনো ভৌতিক বা অতি ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে, আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার জীবনের ঘটনাগুলো পাঠাতে পারেন। তো আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।